লম্বা হাই তুলে বালিশের পাশ থেকে মোবাইল নিয়ে সময় দেখে চট করে উঠে দাঁড়ায়। চৈতি দ্রুত অজু করে বের হতে বলে জানালার পাশে দাঁড়িয়ে বাইরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। শহরের মতন কোনো গাড়ি দেখতে পেল না। শহরের হিজিবিজি গাড়ির হর্নে মানুষের কোলাহল নেই, উঁচু উঁচু অট্টালিকাও নেই। বাইরে দৃষ্টি দিলেই শুধু সবুজ আর সবুজ, সুন্দর অনুভূতি। ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ পেয়ে প্রকৃতির চিন্তা থেকে বেরিয়ে আসে প্রহন। চৈতিকে পাশ কাটিয়ে দ্রুত ওয়াশরুমে চলে যায়। প্রহন অজু করে বের হতে হতে চৈতি নামাজে দাঁড়িয়ে যায়। প্রহন বের হলে দুইজন একসাথে নামাজ আদায় করে নেয়। ফজরের নামাজের মধ্যে দিয়ে সুন্দর একটা দিনের শুরু করে এক জোড়া দম্পতি। সর্দার সাহেব ব্যালকনিতে রাখা আরাম কেদারায় বসে চোখ বন্ধ করে তসবিহ পড়ছেন। রাতে ঠিকমতো ঘুমটা হয়নি তার। জুনায়দা বিছানা গুছিয়ে সর্দার সাহেবের পাশে গিয়ে দাঁড়ালেন। শান্ত কণ্ঠে বললেন, চা খাবেন? এক কাপ চা বানিয়ে দেব? না। আপনার তো চা ছাড়া সকাল শুরু করতে ভালো লাগে না, তাহলে আজ আপনি কোনো কিছু নিয়ে চিন্তিত? সর্দার সাহেব চোখ মেলে জুনাইদার দিকে তাকালেন। চিন্তিত তিনি সত্যি, কিন্তু তা জুনাইদাকে বলা যাবে না। দেখা যাবে সেই বিষয় নিয়ে চিন্তা করতে করতে পেশার বাড়ি অসুস্থ হয়ে পড়বে। কি দরকার এত ঝামেলা পোহানোর? তার চেয়ে বরং এটাই ভালো নিজের চিন্তা নিজের কাছেই থাক। সর্দার সাহেব কথা না বাড়িয়ে বললেন, চৈতিরে আজ চলে যাবে সকাল 10টায়। ওদের জন্য নাস্তার ব্যবস্থা করো। আমার আজ চা লাগবে না। সে কি কথা, মাত্র গতকাল আসলো মেয়েটা আর আজই চলে যাবে? এটা কেমন দেখায় বলুন তো? দেখো জুনাইদা, মেয়েকে বিয়ে দিয়েছি, আমরা চাইলেও ওকে আমাদের কাছে রাখতে পারবো না। আর তুমি তো জানোই রিফাতের কথা, ও যে গ্রামে আছে। সর্দার সাহেবের শেষের কথাটুকু শুনে বুঝতে অসুবিধা হলো না জুনাইদার। এই নিয়েই যে তার স্বামী চিন্তিত। তিনি আর কি বলবেন? বাবা হয়ে মেয়ের ভালোটাই যে চান তা তো আর নতুন কিছু নয়। জুনাইদা চলে গেলেন। মেয়ের পছন্দের নাস্তা বানাতে হবে যে। আবার কখন মেয়েকে নিজের হাতের বানানো খাবার খাওয়াতে পারবেন জানা নেই। ঘড়ির কাঁটায় তখন সকাল 8টা। চৈতিদের বাড়ির কিছুটা সামনে রফিক মিয়ার টঙের দোকান। এলাকার মুরব্বীদের অনেকেই অবসরে সেখানে বসে চা সিগারেট খান এবং ঠান্ডা দেন। কিন্তু আজ সকাল থেকেই সেই টঙের দোকান দখল করে রেখেছে রিফাতের ছেলেরা। চৈতিদের বাড়ির আশেপাশেও ঘুরঘুর করছে কয়েকজন। রেদন চৌধুরীকে সাথে নিয়ে রফিক মিয়ার হাতের দারুণ এক চা খেতে যেতে চেয়েছিলেন সর্দার সাহেব। মাথা থেকে রিফাতের চিন্তা ঝেড়ে ফেলে আবার আগের মতো স্বাভাবিক হতে চেয়েও একঝাঁক চিন্তায় আটকে পড়লেন বাড়ির বাইরে এসে। রফিক মিয়ার দোকানের বেঞ্চে বসে থাকা সেদিনকার সেই ছেলেটা যে রিফাতের হাতে থাপ্পড় খেয়েছিল মাঠে। নাইম বলল, আসসালামু আলাইকুম চাচা। ভাইয়ের হবু শ্বশুর বলে সালাম দিলাম। ভাবিকে শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসে ভালোই করেছেন। ভাইয়ের একটা সুযোগ হলো। নাইমের কথা শুনে রাগ হচ্ছে সর্দার সাহেবের, কিন্তু তিনি রাগারাগি করতে চান না। তাই তাদের পাশ কাটিয়ে চলে আসার সময় পেছন থেকে কেউ একজন বলে উঠল, ওহ হবু শ্বশুর আব্বা, আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিয়ে দেন না, হোক না বাসি, তাতে কিছুই হবে না। সর্দার সাহেব পিছনে ফিরে দেখেন রিফাত দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে চোখে মুখে শয়তানি হাসি ফুটিয়ে কোমরে হাত রেখে সর্দার সাহেবের দিকে তাকিয়েছে। ধীরে ধীরে সর্দার সাহেবের দিকে এগিয়ে আসতে আসতে বলল, কি দিবেন না বিয়ে? তোর লজ্জা করে না আমাকে এই কথা বলতে? আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, তোর কাছ থেকে দূরে রাখার জন্য আমি ওকে না চাইতেও বিয়ে দিয়েছি। তাহলে একদিনের জন্য আমাকে দিয়ে দিন, খেয়ে ছেড়ে দেবো, প্রমিস। ঠাস ঠাস করে দুটো থাপ্পড় পড়ে রিফাতের দুই গালে। সর্দার সাহেব পায়ের জুতো খুলে হাতে নিয়ে রিফাতের কাঁধে এক বাড়ি দিয়ে রাগান্বিত কণ্ঠে বলেন, উত্তর বাচ্চা, তোর এত বড় সাহস আমার সামনে দাঁড়িয়ে আমার মেয়েকে নিয়ে এত বাজে কথা বলিস? তোরে আমি জেলের ভাত খাওয়াবো। রিফাতের চোখ থেকে আগুন বের হচ্ছে যেন। ক্রোধে চোখ লাল হয়েছে। এক দৃষ্টিতে সর্দার সাহেবের মুখের দিকে তাকিয়েছে, ঠোঁটে আবার হাসি। কাঁধের কাছের শার্টের উপর জুতোর বাড়ির ছাপটা স্পষ্ট। সর্দার সাহেবের কাছে এক পা এগিয়ে এসে বলে, জেলের ভাত খাওয়ার অভ্যাস আমার আছে, কিন্তু আজকের এই দুইটা থাপ্পড় আর জুতার বাড়িটা খাইতে আমার একদম ভালো লাগে নাই। আর যা আমার ভালো লাগে না তা আমি উপরে ফেলে দিই। আজকে কামটা আপনি ভালো করেন নাই সর্দার, একদম ভালো করেন নাই। রিফাত রাগে ক্ষোভে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে চলে গেল। সর্দার সাহেব মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে ফেললেন।
চিৎকার করে কান্না করতে মন চাচ্ছে তার। কোনো অভিশাপের কারণে রিফাতের মতো বাজে গুন্ডা একটা ছেলের চোখ পড়ল তার মেয়ের উপর। মাটিতে বসে চিৎকার করে আল্লাহকে ডেকে কান্না করতে চাচ্ছেন তিনি, কিন্তু পারবেন না, কারণ তিনি একজন পুরুষ, একজন বাবা, একজন স্বামী। আর একজন বাবাকে সব পরিস্থিতিতে শক্ত থাকতে হয়। একজন পুরুষ হলে সবার সামনে চিৎকার করে কান্না করা যায় না, যতই কষ্ট হোক না কেন। তা একান্তই নিজের মধ্যে লুকিয়ে রাখতে হয়। চোখের পানিটা লুকাতে হয় লোকচক্ষুর আড়ালে। সর্দার সাহেব কিছুটা বুঝতে পারছেন এর পরবর্তী সময়টা ভালো যাবে না। নিশ্চিন্তে কাটাতে পারবেন না, ঘুমাতে পারবেন না অনেক রাত। সর্দার সাহেব হাঁটতে গিয়ে টাল সামলাতে না পেরে পড়ে যেতে চায়। রেদওয়ান চৌধুরী ধরে ফেলেন, অভয় দিয়ে বলেন, কিছু করতে পারবে এই ছেলে, আপনি এত চিন্তা করিয়েন না ভাই। আল্লাহ ভরসা, খারাপের জয় কখনো হয়নি, হচ্ছে না, আর ভবিষ্যতে হবে না ইনশাল্লাহ। সর্দার সাহেবের বাড়িতে খিলখিল করে হেসে দৌড়ে বেড়াচ্ছে তার আদরের মেয়ে চৈতি। মায়ের সাথে লুকোচুরি খেলতে গিয়ে যে চুলার আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে শাড়ির আঁচলটা, আদতে আঁচ করতে পারছেন না কিশোরী। উনুন থেকে অনল দহনে পুড়তে পুড়তে শাড়ির আঁচলখানি কাজ ছুতে আসবে, তখনই তাপ অনুভব করে হাসি মুখে পাশ ফিরে তাকাতেই ভয়ে চুপসে যায় চৈতি। হাসি খুশি মুখটা হঠাৎ করেই ফ্যাকাশে হয়ে যায়, ভয়ে গলা দিয়ে কোনো শব্দ আসছে না। প্রহন সেই সময় চৈতিকে খুঁজতে খুঁজতে রান্নাঘরের দিকে এগিয়ে আসে। ভেতরে ঢুকে সামনে তাকাতেই আতকে চিৎকার করে উঠল। দ্রুত চৈতির কাছে গিয়ে জগের পানি ঢেলে দেয় চৈতির গায়ে। আগুন নিভে যায়, কিন্তু আগুনের আঁচ কাঁধের দিকে লাগায় সেখানটা লাল হয়ে গেল। প্রহনের চিৎকার শুনে দৌড়ে আসেন বাড়ির সবাই। আগুন নেভানোর পর চৈতি ক্লান্তি মাখা দৃষ্টিতে এক পলক প্রহনের মুখের দিকে তাকিয়ে জ্ঞান হারিয়ে পড়ে যেতে যেতে প্রহন চৈতির কোমর জড়িয়ে ধরে আগলে নিল। বাড়ির সবাই রীতিমতো ভয় পেয়ে গেছেন। চৈতিকে পাজা কোলে তুলে রুমে নিয়ে গেল প্রহন। পেছনে পেছনে সবাই গেল। জুনাইদা তো এক প্রকার কান্নাকাটি শুরু করে দিয়েছেন। সর্দার সাহেবের বাড়ি ফিরেছেন কিনা দেখতে রান্নাঘর থেকে বেরিয়েছিলেন তিনি। কে জানতো সেই সময় এত বড় দুর্ঘটনা ঘটে যাবে। চৈতিকে বিছানায় শুয়ে দিয়ে চোখে মুখে পানির ঝাপটা দিল। বেশ কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসে চৈতির। মিসেস ইয়াসমিন এবং জুনাইদা সৃষ্টিকর্তার দরবারে হাজার হাজার শুকরিয়া আদায় করে। জুনাইদা চৈতির কপালে চুমু দিয়ে বলল, এমন অঘটন কি করে ঘটতে যাচ্ছিল চৈতি? আম্মু, এখন এসব কথা আর বলিয়েন না। চৈতি ভয় পেয়ে আছে, বাদ দেন। জুনাইদাও আর কিছু বললেন না। নিচ থেকে সর্দার সাহেবের ডাক শুনতে পেলেন। জুনাইদার নাম ধরে ডাকছেন তিনি। সচরাচর এমন নাম ধরে ডাকেন না। জুনাইদা চৈতির রুম থেকে বেরিয়ে গেল সর্দার সাহেবের কাছে। কাঁধের আঁচ লেগে যাওয়া অংশটায় জ্বালা অনুভব করলো চৈতি। জুনাইদার পিছু পিছু ততক্ষণে সবাই বের হয়ে গেছে, শুধু প্রহন ছাড়া। চৈতি প্রহনের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, কাঁধের অংশটাই জ্বলছে। একটা থাপ্পড় দিব মেয়ে তোমাকে। এত বেখেয়ালি মানুষ হয়? আমি যদি আজ না যেতাম তোমার কি হতো বলো তো? আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম জানো তুমি? এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমার নিজের কলিজায় আগুন লাগিয়ে দিয়েছে কেউ। পোড়া জায়গায় মলম লাগানোর জন্য কোনো মলম আছে? প্রত্যুত্তর করল না চৈতি। চুপ করে বসে রইল। প্রহন আবারও জিজ্ঞেস করল, উত্তর পেল না। চৈতির একরোখা জেদ। হাল ছেড়ে দিয়ে প্রহন রুম থেকে বেরিয়ে যায়। প্রহনের চলে যাওয়ার দিকে এক নজরে চেয়ে থাকে চৈতি। মুখ ভেঙচি দিয়ে বলল, পুড়ে মরে গেলেই পারতাম, এত বকা শুনতে হতো না। গুরুগম্ভীর মুখ করে মেঝের দিকে তাকিয়ে বিছানায় বসে আছে সর্দার সাহেব। তার পাশেই জুনাইদা শাড়ির আঁচল দিয়ে শুধু চোখের পানি মুছছেন। বিরক্ত নিয়ে জুনাইদার দিকে তাকালেন সর্দার সাহেব। রাশভারী বিরক্ত মাখা গলায় বললেন, উফ জুনাইদা, তোমরা কিছু কিছু মেয়ে এত চিৎকাদানি হও কেন বুঝি না। এই জন্যই তোমাকে সিরিয়াস কিছু বলি না আমি। আমার মেয়েকে নিয়ে এমন সব কথা শুনলে আমার কষ্ট হবে না? কোথাকার কোন গুন্ডা আমার মেয়েকে নিয়ে এত নিচু কথা কি করে বলতে পারলো? মেয়েটার ভবিষ্যতে কি আছে তা ভাবতে আমার তো কষ্ট হচ্ছে। তারপরে জানেন আজকে কি হয়েছে? কি হয়েছে? কিছুক্ষণ আগে চৈতির গায়ে আগুন লেগে গিয়েছিল। শাড়ির আঁচল থেকে আগুন ছড়িয়ে পড়তে পড়তে পড়েনি। প্রহন দেখে তাড়াতাড়ি পানি ঢেলে নিভিয়ে দেয়। এই কথা তুমি আমাকে আগে বলো নাই কেন? এখন বলতে আসছো বেয়াক্কেল মহিলা? জুনাইদার উত্তর শোনার আগেই রুম থেকে হন হন করে হেঁটে বেরিয়ে যান সর্দার সাহেব। উদ্দেশ্য চৈতির রুম। চৈতির রুমের দরজা খোলাই ছিল। সর্দার সাহেব সোজা ঢুকে গেলেন। প্রত্যেকবারের মতো নক করলেন না।
চৈতির পরনে সেই সময়ও সেই পড়ে যাওয়ার শাড়িটাই আছে। মন খারাপ করে বিছানায় হেলান দিয়ে বসেছিল মেয়েটা। সর্দার সাহেব দ্রুত এগিয়ে গিয়ে বললেন, মনটা কি করে হলো আম্মা? তুই কি একটু খেয়াল করিসনি রান্নাঘরে? আমি তো মায়ের সাথে লুকোচুরি খেলছিলাম, মজা করতেছিলাম সবার সাথে। রান্নাঘরে কখন যে শাড়ির আঁচল পেয়ে আগুন জ্বলতে লাগলো বুঝতে পারিনি। সর্দার সাহেব পরম মমতায় মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। মেয়ের দোষ দিয়ে লাভ নেই। বাস্তবতার বিষয়েও তার মেয়ে অনেকটাই কম জ্ঞানী। সব দিক সামলে নেওয়ার বয়স হয়নি এখনো। এই মেয়েকে নিয়ে যত চিন্তা তার। এই মেয়েকে নিরাপদে সুখে রাখার জন্য কত ত্যাগ স্বীকার করতে বাধ্য হচ্ছেন তিনি। অথচ সেই মেয়ে শুধু বিপদ। আগুনের আঁচ লেগে যাওয়া জায়গায় মলম লাগাতেই মৃদু কেঁপে উঠছে চৈতি। আঙুলের ডগায় মলম নিয়ে আলতো করে লাগিয়ে দিচ্ছে প্রহন। এই মলম না লাগানোর জন্য কত দ্বিধা চৈতির। তাকে থাপ্পড় দিবে বলেছে প্রহন, সে তো লাগাবেই না। প্রহন যে তখন বেরিয়ে গেল, আসলে সে ফার্মেসি থেকে পোড়ার মলম আনতে গিয়েছিল। অনেক জোর জবরদস্তি করে চৈতির কাঁধে মলম লাগাতে সক্ষম হলো সে। প্রথমে রাজি না হলেও যখন প্রহন মলম লাগিয়ে দেয় তখন আরামে চোখ বুজে ফেলে চৈতি। ঠান্ডা মলমের ছোঁয়ায় এক অন্যরকম শান্তি লাগলো তার। আরামকে দাঁড়ায় বসে বসে বাইরের পরিবেশ দেখছেন সর্দার সাহেব। দেখছেন বললে ভুল হবে, তার দৃষ্টি সেদিকে, কিন্তু মন ধ্যান সব অন্যদিকে। চৈতিকে নিয়ে এত চিন্তা তার মাথায় ধরছে না আর। যেদিন থেকে রিফাতের নজর চৈতির দিকে পড়েছে সেদিন থেকে সর্দার সাহেবের চিন্তা এক ধাপ করে বাড়তে চলেছে। মেয়েকে বিয়ে দিয়েও সেই চিন্তা থেকে মুক্তি পেলেন না তিনি। দুপুরে খাবার টেবিলে বসে সবাইকে জানিয়ে দিয়েছিলেন চৈতিরা বিকালেই বাড়ি ফিরে যাবে। এদিকে প্রহন আর কত মিথ্যে কথা বলে ছুটি নেবে। বাবার কথা শুনে মন খারাপ হয়ে যায় চৈতির। বিছানায় বসে বসে মোবাইলে কিছু একটা করছিল প্রহন। চৈতিকে গাল ফেলিয়ে বসে থাকতে দেখে বলল, তোমার আব্বু নিজেই তাড়া দিয়ে আমাদের বেড়াতে আনলেন, আবার নিজেই তাড়া দিয়ে চলে যেতে বলছেন। তোমার বাবার মাথা ঠিক আছে তো? আপনি আমার আব্বুকে মানসিক রোগী বলতে চাচ্ছেন? ছি ছি ছি, তবা তবা। আমার এত সুন্দর একটা শ্বশুর মশাইকে মানসিক রোগী কেন বলতে যাব? তাহলে জিজ্ঞেস করলেন যে আমার আব্বুর মাথা ঠিক আছে কিনা? ওটা তো কথার কথা। যোগ বিয়োগের হিসাব মিলছে না সর্দার সাহেবের। তিনি ভাবলেন, একা একাই চিন্তা করলেন রিফাতকে নিয়ে চৈতির ব্যাপারটা প্রহনকে জানানো উচিত। ঘড়ির কাঁটায় তখন সকাল 10টা। নীরব নিস্তব্ধ শুনশান রুম। সেই রুমে দুজন মানুষ আছে, তা কেউ বুঝতেও পারবে না। দুটো মানুষ মুখোমুখি বসে আছে। রাগে কপালের রগ ফুলে উঠেছে। মুখে কথা নেই দুজনের কারোরই। মিনিট পাঁচেক পর নীরবতা ভেঙে চিন্তিত কণ্ঠে সর্দার সাহেব বললেন, আমি তো তোমাকে সব কিছুই বললাম প্রহন। আমার মেয়ের সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব আমি তোমাকে দিলাম। চৈতির প্রতি তোমার যে টান, ভালোবাসা, তা আমি দেখেছি। আমি আশা করছি আমার মেয়ের জীবনটা নষ্ট হতে দিবে না তুমি। ছোট থেকে আমার মেয়েকে অনেক আদর যত্নে বড় করেছি আমি। মেয়েটা আমার অনেক বেশি আদরি। আমার মৃত্যুর পরেও আমার মেয়েটার খেয়াল রেখো তুমি। প্রথমে চৈতির বয়স কম থাকায় আমি ওকে বিয়ে করতে রাজি ছিলাম না। একজন শিক্ষিত মানুষ হয়ে এটা করতে আমার বিবেকে বাধছিল, কিন্তু শেষ পর্যন্ত মা বাবার জোড়াজড়িতে বিয়ে করতেই হয়েছে। 3 বার কবুল বলার পর থেকেই অচেনা অল্প বয়সী কিশোরী মেয়েটার প্রতি এক অন্যরকম টান অনুভব হয়। আমি নিজেই নিজের মাঝে কারণ খুঁজতাম, কেন চৈতিকে এত অল্প বয়সে বিয়ে দেওয়া হলো। আর্থিক অবস্থা বা অন্য কোনো দিক দেখলাম না যে এত কম বয়সে মেয়ের বিয়ে দিতেই হবে। আজ জানলাম আসল কারণটা। যেখানে মেয়েটার জীবন নিয়ে আতঙ্কে আছে পরিবারের সবাই, সেখানে বিয়ে দিয়ে মেয়েকে দূরে কোথাও পাঠিয়ে দেওয়াই হয়তো আপনাদের সঠিক মনে হয়েছিল সেই সময়টাই। কিন্তু বাবা, আমি একটা কথা বলি, রাগ করবেন না আশা করছি। এমন অল্প বয়সী মেয়েদের যত ধরনের সমস্যাই হোক না কেন, এত কম বয়সে বিয়ে দেওয়াটা উচিত না। এত কম বয়সে বিয়ে দেওয়ার ব্যাপারটা কখনোই কোনো সমস্যার সমাধান হতে পারে না। এতে মেয়েটার মানসিক এবং শারীরিক সব ধরনের সমস্যার সৃষ্টি হয়। মেয়েদের জন্য বিয়ে নামক বাঁধনটা সব কিছুর জোড়া দেওয়ার জিনিস হতে পারে না। আমাকে মাফ করো বাবা, বিষয়টা তোমাকে আরো আগেই জানানো উচিত ছিল, কিন্তু সুযোগ হয়ে ওঠেনি। আর চৈতিকে বিয়ে না দেওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না। মেয়েটা আমার মাশাআল্লাহ। যেখানে সেখানে একা মেয়েকে রেখে আসাটা মন সায় দেয়নি। তাই তো তোমার বাবা মায়ের প্রস্তাবে রাজি হয়ে গিয়েছিলাম। আমি আপনার পরিস্থিতিটা বুঝতে পারছি বাবা। এতে আপনারও
কোনো অন্যায় নেই। মা বাবা তো সবসময় আমাদের ভালোটাই চায়। রিফাত নামক ছেলেটাকে আমি চিনি না, তাকে চেনার প্রয়োজন আছে। ছেলেটার কলিজা অনেক বড়। আমার চৈতিকে নিয়ে এত বাজে উক্তি, এত নিচু চিন্তা করে, ওরে পেলে আমি যে কি করব তা শুধু মহান আল্লাহ তাআলা জানেন। কাপড় চোপড় সব গুছানো শেষে বিছানায় বসলো চৈতি। কাঁধের পোড়া জায়গায় মলম লাগানোর জন্য তেমন একটা কিছু হয়নি, একবার লাগানোতেই ঠিক হয়ে গেছে। প্রায় 1 সপ্তাহ থাকার জন্য এসেছিল কত আশা নিয়ে, কিন্তু সেগুড়ে বালি। প্রহনের নাকি বাড়িতে কি কাজ পড়ে গেছে, তাই তো এই দুপুরে খাবারের পর রওনা দিবে বাড়ির পথে। অথচ সত্যিটা তার নিজের অজানা। সব সত্যি যদি চৈতিকে জানিয়ে দেওয়া হয় তবে তো মেয়েটা চিন্তা করতে করতে অসুস্থ হয়ে পড়বে। এদিকে স্কুলে নাকি পরীক্ষাও আছে, পড়ালেখা করতে হবে তো নাকি। সব চিন্তা একপাশে সরিয়ে রেখে দুপুরে বেশ আয়েশ করে শাশুড়ির হাতে রান্না করা মজাদার খাবার খেয়ে বিছানায় গায়ে লিয়ে দিয়েছে প্রহন। প্রতিদিনের তুলনায় একটু বেশি খাওয়া হয়ে গেছে আজ। চৈতির পাশেই আরামে চোখ বন্ধ করে শুয়েছে। বিছানায় হেলান দিয়ে বসে বসে প্রহনের কানের কাছে ঘ্যান ঘ্যান করছে চৈতি। মাত্র তো গতকাল আসলাম, আজ আবার চলে যেতে হবে? বলি এত জলদি কেন যেতে হবে শুনি? আরো 2-1 দিন থাকলে তো একটু শান্তি লাগতো মনে। আমাদের বাড়ি চালগুলো শেষ করতে হবে তো নাকি? মাস শেষ হয়ে যাচ্ছে, চাল শেষ হলো না। চালের সাথে মাসের কি সম্পর্ক? চাল, ডাল, তেল এর জন্য কি মাস শেষ হতে হবে? এসব জিনিস তো যখন তখন শেষ হতে পারে, মাসের শুরুতে কিংবা মাসের মাঝামাঝি সময়ে। এটাই তো, বেড়াতে আসলেও কয়েকদিন পর বা কয়েকদিন আগেও ফিরে যেতে হয়। কত গুরুত্বপূর্ণ কাজ পড়ে যেতে পারে, ধারণা আছে তোমার? গুরুত্বপূর্ণ না ছাই, সব অকাজ মিথ্যে বলে ছুটি নিয়ে আসতে পারে, আর 2 দিনও আমার বাপের বাড়িতে থাকতে পারে না, যত সব। রাগে গাল ফুলিয়ে রুম থেকে চলে গেল চৈতি। চৈতির চলে যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে বালিশ বুকে জড়িয়ে আবারও শুয়ে পড়ল। আপাতত শরীরের শান্তি দরকার, পরে না হয় রাগিনী বাচ্চা বউয়ের রাগ ভাঙানো যাবে। জুনাইদার পাশেই বসে মুখে পান পুরে দিয়ে চিবোচ্ছিলেন মিসেস ইয়াসমিন। জুনাইদার চোখ মুখ কেমন যেন শুকিয়ে আছে। ইয়াসমিনকে পান বানিয়ে দিলেও নিজের জন্য বানালেন না তিনি। দেখেই বোঝা যাচ্ছে কোনো কিছু নিয়ে চিন্তিত। মিসেস ইয়াসমিন ভুরুকুসকে কিছুক্ষণ চুপ করে তাকিয়েছিলেন জুনাইদার মুখের দিকে। কিয়ৎক্ষণ পর জুনাইদার হাতের উপর হাত রেখে বললেন, আপা, আপনি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? না মানে আপনার মুখ দেখে বোঝা যাচ্ছে আপনি হয়তো কিছু নিয়ে চিন্তা করছেন। সমস্যা না হলে আমার সাথে ভাগাভাগি করতে পারেন। কি নিয়ে আর চিন্তা করবো বলুন আপা? মেয়েকে নিয়েই তো যত চিন্তা। ওই রিফাতের কুনজর থেকে যে কবে আমার মেয়েটা মুক্তি পাবে আল্লাহ জানে। আল্লাহ ভরসা আপা, কোনো কিছু নিয়ে বেশি চিন্তা করবেন না। খারাপ কিংবা ভালো যাই হোক না কেন, বেশি চিন্তা করা উচিত না। ভালো কিছুর সময় বেশি আশা বা চিন্তা করলে তার বিপরীত হয়, আর খারাপ কিছুর সময় খারাপ জিনিসগুলোই বেশি হয়। আমাদের ভাগ্য কেমন তা দেখেন আপা, চাইলেও মেয়েকে 3-4টা দিন নিজের কাছে রাখতে পারছি না। মাঝে মাঝে তো মন চায় মেয়ের উচ্ছেদ বানিয়ে ফেলে নিজের কাছে আগলে রাখি। আমার মেয়েটাকে যে এত সুন্দর হতে কে বলেছিল, যার জন্য তাকে নিয়ে এত চিন্তা, যার তার চোখে পড়ে তার উপর। আমরা মেয়েকে বেশি ভালোবাসি তো, তাই আমাদের সাথে এমন হতে যাচ্ছে। সব আল্লাহর ইচ্ছা আপা, মহান আল্লাহ তাআলা যা করেন সৃষ্টির কল্যাণের জন্যই করেন। হয়তো আমরা পাপী বান্দারা তা উপলব্ধি করতে পারি না, ব্যর্থ হই বারংবার। আল্লাহ ভরসা। প্রহনের সাথে রাগ করে রুম থেকে বেরিয়ে রূপার রুমে চলে গেল চৈতি। সজীব বাড়িতে নেই, কাজে গেছে। সাদিকও সজীবের সাথে। রূপার রুমে রূপা আর সিফা বসে কথা বলছিল। চৈতি গাল ফুলিয়ে হন হন করে হেঁটে রূপার রুমে গিয়ে বিছানায় বসে পড়ল কোলে বালিশ নিয়ে। রূপা লবণ মরিচ দিয়ে তেঁতুল খাচ্ছিল। চৈতির দিকে এক টুকরো তেঁতুল বাড়িয়ে দিয়ে বলল, খাবে ননদিনী? আমার দরকার নেই, তুমি খাও, সময় হলে খাওয়াবো না। তাহলে আমার নন্দাইকে বলে দিই সময়টা ঘনিয়ে আনতে। চৈতি ফ্যাল ফ্যাল করে কিছুক্ষণ রূপার মুখের দিকে তাকিয়ে থাকলো। রূপার কথার অর্থ বুঝতেই নিজের কপালে নিজেই চাপড়াতে লাগলো। তৎক্ষণিক লজ্জা না পাওয়ার জন্যই ভেবেচিন্তে কথা বলা উচিত, না হলে নিজের কথার জন্যই যেখানে সেখানে লজ্জায় পড়তে হয়। অরুণ রাঙা প্রভায় বিভাসিত অপরাহ্নের প্রহর। নীরদ ছোয়া তরুর মগডালে বসে আছে এক ঝাঁক পরিযায়ী পাখি। শান্ত স্নিগ্ধ পড়ন্ত বিকেলের সোনারাঙা এক ফালি নরম রোদ এসে পড়েছে ছাদের রেলিংয়ের ওপর।
যুগলবন্দি পায়রা দুটো সেই রোদে গা ভাসিয়ে দিয়েছে, ঠোঁট দিয়ে একে অপরকে ঠোকর মেরে খুনসুটির প্রমাণ দিচ্ছে যেন। ঝুটিওয়ালি পায়রাটা বাকবাকুম করে ডেকে উঠে সরে গেল কিঞ্চিত দূরে। কার কবুতর কে জানে। তাদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে এক দৃষ্টিতে সেই পায়রা দুটোকেই দেখছে চৈতি। ভেজা চুল থেকে এখনও পানি ঝরছে। ঘণ্টাখানেক আগেই ফিরে এসেছে। জার্নি করে ফেরা, তার উপর জ্যামে আটকে থেকে গা গুলি উঠেছিল। একটা ঝাঁকা নাকা গোসল না করলেই নয়। ছাদে আসার সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছে কেউ, মুখে তার একটাই কথা, চৈতি, কোথায় তুমি? আমি এখানে। দেখতেই পাচ্ছি ম্যাডাম, আপনি এখানে। একটা বায়না করতে পারি? সব বায়না টায়না পরে, আগে বলো তো গোসলের পর চুল মোছনি কেন? আলসেমি। একটা মাইরও কম পড়বে না। আমি না থাকলে এই ছোটখাটো কেয়ারগুলো কে করবে তোমার? থেকে যান আপনি আমার যত্ন করার জন্য। ছোট্ট একটা চাকরি করুন, এই যেমন 10,000 টাকার বেতনের দিব্যি চলে যাবে দিন। হ্যাঁ, বলছে তোমাকে 10,000 টাকায় দিব্যি যাবে দিন। শুনো চৈতি, আবেগে জীবন চলে না। চৈতি মিটি মিটি হাসল, উত্তর দিল না। চুল মুছা শেষে রেলিংয়ের কাছে চলে যেতে নিলে চৈতি প্রহনের হাত ধরে থামিয়ে দিয়ে চোখের ইশারায় বুঝালো সেদিকে না যেতে। প্রহন অবাক হয়ে বলল, কেন, কি হয়েছে? ওই যে কারণ। প্রহন চৈতির দৃষ্টি অনুসরণ করে রেলিংয়ের উপর তাকালো। দুটো পায়রাকে প্রেম করতে দেখে হেসে বলল, আমার তো আর ওদের মতো প্রেম হচ্ছে না, যাই ওদের একটু বিরক্ত করে আসি। যাবেন না, দূরে থাকুন ওদের থেকে, আপনাকে দেখলেই উড়ে যাবে। চৈতির কথা শুনল প্রহন। গেল না রেলিংয়ের কাছে। বাঁ হাত দিয়ে চৈতির কাঁধ জড়িয়ে নিজের বুকের সাথে চেপে ধরে মুখের উপর ফু দিয়ে বলল, কি জানি বায়না ধরবে বলেছিলে। এক জোড়া পায়রা কিনে দেবেন, একটা হবেন আপনি আর একটা হব আমি। বাহ, আমার বাচ্চা বউ দেখছি অনেক বড় হয়ে গেছে, কত কিছু বুঝে। ইস লজ্জা! প্রহন ছেলেটা বড্ড খারাপ, শুধু মেয়েটাকে লজ্জা দিবে। কি আনন্দ পায় সে ভালো জানে। একটু ভালো করে পরখ করলেই তো দেখতে পাবে। লজ্জায় মুখ লুকিয়ে ফেলার জন্য হাঁসফাঁস করছে। চৈতি প্রহনের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে চলে যেতে নিলে হাত ধরে বাদ সাধল প্রহন। চোখের ইশারায় মাথা নাড়িয়ে বুঝালো না। চৈতি অবাধ্য হলো, স্পষ্ট করে বলল, থাকবো না, আপনি শুধু লজ্জায় ফেলেন। তোমার লজ্জা বেশি। লাজুক লতা কি আর সাধে বলি? সামান্য কথায়ও এত লজ্জা পেলে নাতি নাতির মুখ দেখতে হবে না আর। ছাড়ুন তো, আপনি লোকটা একটু বেশি বেশি খারাপ লোক একটা। চৈতিকে কে আর পায় কে? প্রহনকে বকতে বকতে দ্রুত পায়ে ছাদ থেকে নেমে যায়। চৈতির চলে যাওয়ার দিকে তাকিয়ে উচ্চস্বরে হেসে উঠল প্রহন। প্রহনের হাসির শব্দে পায়রাজুগুল উড়ে গেল, ডানা মেলল শূন্য গগনে। এতেই যেন শান্তি, স্বাধীনতা। নিশুতির আধারের জন্য সবেমাত্র প্রস্তুতি নিচ্ছে প্রকৃতি। রূপ বদল করতে হবে যে। এখন সকাল, একটু পর দুপুর, তারপর বিকেলে। প্রত্যেক দিনের এক রূপ। সায়াহ্নের রূপ নেবার প্রহর এখন। রান্নাঘর থেকে টুংটাং শব্দ আসছে। শব্দ শুনে উপলব্ধি করল প্রহন যে চৈতি এখন রান্নাঘরে। সে ছাড়া রান্নাঘর থেকে এত শব্দ কেউ করতে পারে না। মিসেস ইয়াসমিন তো একদম না, কারণ তিনি খুব নীরবতা প্রেমিক মানুষ। এমন বাসন কোষণের শব্দে তার অসহ্য লাগে। আলতো হাতে ধরেন এবং আলতো হাতে কাজ করেন। নবাবের মতো চৈতিকে হুকুম করল প্রহন, বেগম সাহেবা, এক কাপ কফি দিয়েন তো। বেগম এখন মহাব্যস্ত, অনেক কাজ, ফ্রি হলে কফি পাবেন। বেগমের স্পষ্ট কথা শুনে আর কিছু বলল না প্রহন। চুপ করে সোফায় বসে রইল। রেদওয়ান চৌধুরীর শরীরটা ভালো লাগছে না বিকেল থেকেই। বুকের ব্যথাটা আবার বেড়েছে। বিছানায় শুয়েছিলেন তিনি। আজ আর কোনো নতুন বই পড়া হয়নি। শরীরে শান্তি থাকলেই তো সব কিছুতে মন বসে। চলতি মাসের শেষ প্রায়, আর 2 দিন বাকি। এই মাসে একবার ডাক্তারের চেম্বারে যাওয়া উচিত ছিল। হার্টের পেশেন্ট, কিছুটা সতর্ক না থাকলে হয় না। মিসেস ইয়াসমিন চার নাস্তা নিয়ে রেদওয়ান চৌধুরীর কাছে গেলেন। মিসেস ইয়াসমিনের হাতে খাবার দেখে বললেন, ইয়াসমিন, আমার চা খেতে ইচ্ছে করছে না, এক গ্লাস ঠান্ডা শরবত বানিয়ে দাও তো। তা দেব, কিন্তু তোমার কি শরীর খারাপ লাগছে? মুখটা কেমন শুকিয়ে গেছে। ওই একটু বুকে ব্যথা করছে, ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। বাড়ির সামনের বড় আম গাছটার কোনো এক ডালে বসে এক নাগাড়ে ডাকছে সন্তান হারানো হুতুম পেঁচাটা। কি গম্ভীর এবং কষ্টদায়ক সেই ডাকটা। গা ভার হয়ে আসে চৈতির। রাতের বেলায় পেঁচার ডাকটা ঠিক হজম হয় না তার। কেমন যেন একটা হারিয়ে ফেলার ভয় হয়। পড়ার টেবিলে বসে ক্লাস টেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছিল সে।
পাশেই বিছানার উপর বসে আছে প্রহন। মোবাইলের স্ক্রিনে দৃষ্টি তার, কারোর সাথে চ্যাট করছে হয়তো। হঠাৎ চৈতি বলে উঠল, আপনি আমার থেকে দূরে যাবেন না তো কখনো? না, যাব না। কিন্তু তুমি হঠাৎ এই কথা বলছো কেন? পড়ায় ফাঁকি দেওয়ার নিনজা টেকনিক ব্যবহার করতে চাচ্ছ? প্রিয় মানুষগুলোকে হারিয়ে ফেলার ভয় হয়। কথাটা বলেই হু হু করে কেঁদে উঠল চৈতি। তাজ্জব বনে গেল প্রহন। হঠাৎ মেয়েটার এমন কান্নায় প্রস্তুত হয়ে গেছে। বিছানার ওপর মোবাইলটা রেখে দ্রুত চৈতির কাছে গিয়ে চৈতিকে 2 হাতের বাঁধনে আগলে নেয় বুকের ভেতর। মাথায় হাত বুলিয়ে বলে, কান্না করছো কেন বোকামে? শুধু শুধু কেউ কান্না করে? কিচ্ছু হয়নি তো, কারো কিচ্ছু হয়নি, সবাই ঠিক আছে। কান্না থামাও পাগলি। হঠাৎ কি হলো চৈতির বুঝল না প্রহন। প্রিয় মানুষগুলোকে হারিয়ে ফেলার ভয়ে কত মানুষ কাঁদে সে খবর কি রাখে? কেউ না। নাক টেনে লম্বা লম্বা শ্বাস নেয় চৈতি। কান্না থামে, ভালো লাগছে না কিচ্ছু, কেমন জানি করছে বুকের ভেতর। অচেনা একটা ভয় ক্রমশ বেড়ে যাচ্ছে চিত্তকোণে। চৈতিকে স্বাভাবিক করে প্রহন বলল, সকালে উঠে বাকি পড়াটা শেষ করে নিও, এখন আর পড়তে হবে না। ঘড়ির কাঁটায় তখন রাত প্রায় 10টা। মিসেস ইয়াসমিন ডাকছেন চৈতি আর প্রহনকে খাবার খেয়ে যাওয়ার জন্য। রাত হয়েছে অনেক, জার্নি করে ক্লান্ত তিনি। ঘুম এসে ভিড় করেছে চোখে। চৈতিকে নিয়ে খাবার খাওয়ার জন্য চলে যায় প্রহন। রিদওয়ান চৌধুরীকে ডাকার জন্য রুমে গেলেন মিসেস ইয়াসমিন। রিদওয়ান চৌধুরী শান্ত হয়ে ঘুমিয়ে আছেন। পাশেই আরিফ আজাদের লেখা বেলা ফুরাবার আগে বইটা পড়ে আছে বিছানায়। মিসেস ইয়াসমিন রিদওয়ান চৌধুরীকে বেশ কয়েকবার ডাক দিলেন, সাড়া পেলেন না। গভীর নিদ্রায় মগ্ন তিনি। সাধারণ ডাকে ঘুম ভাঙবে না। মিসেস ইয়াসমিন রিদওয়ান চৌধুরীর পাশে রাখা বইটা নিয়ে বুকশেল্ফের তাকে সাজিয়ে রাখতে রাখতে বললেন, আবার খেয়ে ওষুধ খাবে না? ওঠো জলদি, ছেলে মেয়ে অপেক্ষা করছে তো তোমার জন্য। সাড়া না পেয়ে মিসেস ইয়াসমিন রিদওয়ান চৌধুরীর মাথার পাশে গিয়ে বসলেন। বুকের ওপর হাত রাখতেই কেঁপে উঠলেন তিনি। মনের অশুভ চিন্তাটা দূর করতে শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়া পরীক্ষা করতেই চিৎকার দিয়ে প্রহনকে ডেকে বললেন, প্রহন রে, বাবা আর নাই। ভাতের লোকমাটা মুখে নেওয়ার আগে হাত থেকে পড়ে গেল প্লেটে। মায়ের কথাটা শ্রবণেন্দ্রিয়তে পৌঁছতেই ঝংকার দিয়ে উঠল বাঁ পাশের চিত্তে। চিনচিন করে উঠল অসহনীয় যন্ত্রণায়। কোনো রকম হাতটা ধুয়ে ছুটে গেল বাবার রুমে। চৈতির কান্নায় বুকটা ফেটে যাচ্ছে। খাবার মুখে নিয়েছিল শুধু, গিলতে পারল না, গলা দিয়ে নামল না যে। প্রহনের পিছু পিছু সেও ছুটল বাবা তুল্য শ্বশুরের রুমে। দরজার কাছে আসতেই শরীরটা যেন অসাড় হয়ে গেল প্রহনের। মিসেস ইয়াসমিন রিদওয়ান চৌধুরীর বুকের ওপর মাথা রেখে শুয়েছেন আর বিড়বিড় করছেন, শুনছো? ওঠো না প্রহনের আব্বু, কথা দিচ্ছি তোমার বই পড়া নিয়ে আর কখনো কিছু বলবো না। প্রহন এগিয়ে গেল মায়ের দিকে। রিদওয়ান চৌধুরীর অচল দেহটা পড়ে আছে বিছানায়। প্রহনের গলায় কথা আটকে যাচ্ছে, কান্না পাচ্ছে খুব। কোথা থেকে চৈতি দৌড়ে এসে রিদওয়ান চৌধুরীকে জাপটে ধরল, কান্না করে দিয়েছে সে। প্রহনকে দেখে মিসেস ইয়াসমিন বসা থেকে উঠে জাপটে ধরলেন। কি থেকে কি হয়ে গেল প্রহন? বাবা এত তাড়াতাড়ি কেন আমাদের ছেড়ে চলে গেলেন? আমি তো একেবারে একা হয়ে গেলাম, আমার ভালোবাসা হারিয়ে গেল দুনিয়া থেকে। কি করবে প্রহন বুঝতে পারছে না সে। নিজেকে সামলাবে নাকি চৈতি আর মাকে সামলাবে মাথায় কাজ করছে না। চৈতি হঠাৎ কান্না থামিয়ে দেয়। রিদওয়ান চৌধুরীর বাঁ হাতের কবজি ধরেছিল সে। বাবা বেঁচে আছে ভালো মা, ওনার হাতের রগ কাঁপছে। চৈতির কথায় চমকে উঠল প্রহন, সাথে খুশি হলো। নিজের কাছ থেকে মিসেস ইয়াসমিনকে ছাড়িয়ে দ্রুত বাবার কাছে গেল। হাতের নাড়ি ছুঁয়ে দেখল খুব ধীর গতিতে কাঁপছে। বুকের পা পাশে হাত রেখে অনুভব করার চেষ্টা করলো হৃদস্পন্দন হচ্ছে কিনা। খুবই ধীর গতিতে কাঁপছে হৃদয়। মিসেস ইয়াসমিনের দিকে তাকিয়ে চোখে মুখে হাসি ফুটিয়ে বলল, আব্বুর কিছু হয়নি আম্মু, তুমি দ্রুত অ্যাম্বুলেন্সকে ফোন করো, দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। মিসেস ইয়াসমিন মাথা নেড়ে সায় দিলেন। দ্রুত মোবাইল নিয়ে ফোন করলেন। চৈতির দিকে তাকিয়ে প্রহন বলল, অনেক অনেক ধন্যবাদ তোমাকে চৈতি, তুমি যদি না বলতে হয়তো বাবার সত্যি কিছু হয়ে যেত। চৈতির চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে গাল বেয়ে। নিজের বাবার মতো এই মানুষটাও সে অনেক বেশি ভালোবাসে। খুব অল্প সময়ের মধ্যে এই 3টা মানুষ তার অতি থেকে অতি প্রিয় হয়ে গেছে। তাদের কিছু হয়েছে ভাবলে তো দম আটকে আসে। দিশেহারা মনে হয় আইসিইউ রুমের সামনে দাঁড়িয়েছেন মিসেস ইয়াসমিন। পায়চারি করছেন তিনি। তার পাশেই বসে আছে চৈতি। প্রহন সর্দার সাহেবকে ফোন করে সব কিছু জানাতে ব্যস্ত। এই বিপদে তারাই হয়তো পাশে থাকবে।
চাচারা তো সেই কবেই নিজেদের স্বার্থ রক্ষায় ব্যস্ত। বড় ভাইয়ের খোঁজ রাখার প্রয়োজন বোধ করে না তারা। মরল নাকি বাঁচলো এতে তাদের কিচ্ছু আসে যায় না। রেদওয়ান চৌধুরীর শরীরের অবস্থা প্রচণ্ড খারাপ হওয়ায় তাকে ইমার্জেন্সি আইসিইউতে নেওয়া হয়। বুকের ব্যথায় জ্ঞান হারিয়েছেন তিনি। শ্বাস প্রশ্বাসের গতিও খুব ধীরে, হৃদয় স্পন্দন প্রক্রিয়াও কমে গেছে। অনভিজ্ঞ যে কেউই তাকে দেখলে মৃত মনে করবে। ডাক্তারের কাছ থেকে এই সব কথা শুনে মিসেস ইয়াসমিন মৃত মনের প্রাণ ফিরে পেলেন যেন। আব্বু এখন কেমন আছেন ডক্টর? আপনার আব্বুর জ্ঞান ফিরেনি এখনো, তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আপনার আব্বু হার্টের পেশেন্ট, যেহেতু ওনার একবার হার্ট সার্জারি করা হয়েছে, সেহেতু আপনাদের উচিত ছিল তাকে দেখে রাখার। ভাগ্য ভালো যে কিছু হওয়ার আগে হাসপাতালে নিয়ে এসেছেন। আপনারা যদি তাকে মৃত মনে করে রেখে দিতেন, তাহলে হয়তো আজ সত্যি সত্যি তিনি মারা যেতেন। ডাক্তারের কথা শুনে মায়ের দিকে এক নজর তাকালো প্রহন। ডাক্তার চলে গেছে। মিসেস ইয়াসমিন এখনও কান্না করছেন। ইস, আজ যদি চৈতি অনুভব করতে না পারতো তাহলে কি হতো। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করছেন তিনি। দেখ না, মানুষটা কম সময়, তাতে কি, বেঁচে থাকবে, পাশে থাকবে, একসাথে থাকবে, এটাই তো অনেক। সর্দার সাহেবকে দেখে বসা থেকে উঠে দাঁড়ালো চৈতি। সজীব, সাদিক আর জুনাইদাও এসেছে। সর্দার সাহেবকে দেখে মনে কিছুটা সাহস পেল প্রহন। বাবা নামক ছায়াটা মাথার উপর থেকে চলে যাওয়ার ভয়ে ভীত ছিল সে। প্রিয়জন হারানোর যে যন্ত্রণা, তা কি আর সবাই বোঝে? যার যায় সেই বোঝে, তার কি গেল। অন্যরা তো মিথ্যে সান্ত্বনা দেয় শুধু। প্রহন, আমি বাড়ি যাব। আরও কিছুক্ষণ থাকো, আব্বুর জ্ঞান ফিরলেই চলে যেও। আমি থাকবো না, এখনই বাড়ি চলে যাব। তুই আমাকে আর চৈতিকে নিয়ে চল। কিন্তু আম্মু, আমি চলে গেলে এখানে কে থাকবে? আমার তো এখানে প্রয়োজন পড়তে পারে। সজীব, চৈতি আর আপাকে নিয়ে বাড়িতে দিয়ে আয়। জোনাইদা, তুমি আর একা থেকে কি করবা? তুমিও যাও সাথে। সজীব তিনজনকে নিয়েই চলে গেল বাড়িতে। এইদিকে রেদওয়ান চৌধুরীর জ্ঞান না ফেরা পর্যন্ত অশান্ত মনটা শান্ত হচ্ছে না প্রহনের। সম্পূর্ণ ভয়টাও দূর করতে পারছে না মনকে। মাথায় হাত দিয়ে বসে পড়ল সে। ঘড়ির কাঁটা টিকটিক করে ঘুরছে। 12টা বেজে 34 মিনিট। গগনে আজ চন্দ্রিকা নেই। স্নিগ্ধ মোহনীয় নজর কাড়া চাঁদের আলো নেই ধরিত্রীতে। থেমে থেমে ডাহুক পাখির ডাক ভেসে আসছে দূর থেকে। এত রাতেও নগরী শান্ত হয়নি। হাসপাতালে এত মানুষ থাকার অনুমতি নেই দেখে প্রহন বাদে আর সবাইকে বাড়ি পাঠিয়ে দিয়েছে সে। একাই রয়ে গেল হসপিটালে। একটা শান্ত নিরিবিলি রুম, মৃদু আলো জ্বলছে শুধু। ড্রিম লাইটের লালচে প্রভায় একজন মধ্যবয়স্ক নারীর অবয়ব স্পষ্ট। তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছেন তিনি। এই মহাবিপদে একমাত্র আল্লাহই তার ভরসা। নিজের ভুলের জন্যই ছেলেমেয়ের রাতের খাবারটুকুও খাওয়া হয়নি। ভয়ে ছিলেন তিনি খুব। রেদওয়ান চৌধুরীর কখন কি হয়ে যায় সেই ভয়ে থাকেন মিসেস ইয়াসমিন। বুকের ভেতরকার সেই ভয় থেকেই আজ কি একটা ভয়ানক কথা বলে ফেলেছেন তিনি। ভাবতেই কষ্ট হচ্ছে মনে। তাহাজ্জুদ নামাজের মাধ্যমে নাকি মহান আল্লাহকে নিজের খুব কাছে পাওয়া যায়। সব সময় না পড়লেও মাঝে মধ্যে রেদওয়ান চৌধুরীকে সাথে নিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। আল্লাহর দরবারে 2 হাত পেতে নামাজে দাঁড়িয়েছেন আজ। সুস্থতার মালিক যে তিনি। গভীর রাত। দেয়াল ঘড়িটা টুং টুং করে শব্দ করে উঠল। ঘড়ির শব্দে কিছুটা ভয় পেলেন মিসেস ইয়াসমিন। সালাম ফিরিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন 3টা বেজে গেছে। জুনাইদা আর চৈতি বেশ কিছুক্ষণ জেগেছিলেন। শেষে ঘুমের সাথে যুদ্ধ করে জেগে থাকতে না পেরে ঘুমিয়ে পড়ে। সর্দার সাহেব আর সজীব, সাদিক ও ঘুমিয়ে গেছেন। পুরো বাড়িটা নিস্তব্ধ। নিশিরাতে একা জেগে নামাজ পড়ে নিজের প্রিয় মানুষটার প্রাণ ভিক্ষা চাচ্ছেন মিসেস ইয়াসমিন। নীরব কান্নায় ভিজে যাচ্ছে গাল। অশান্তি ঝড় বয়ে যাচ্ছে মনের গভীরে। আজ কেন জানি ভয় হচ্ছে না। হসপিটালের করিডোরের শেষ প্রান্তে বসে দেয়ালের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে প্রহন। হাসপাতালটাও চুপচাপ হয়ে গেছে। কখন বাবার জ্ঞান ফিরবে সেই চিন্তায় চিন্তিত সে। বাবা মানেই তো একটা বিশাল আকাশ মাথার উপরে। হারিয়ে গেলে যে সব কিছু উলটপালট হয়ে যাবে, শেষ হয়ে যাবে সব শান্তি। প্রভাতের বিশুদ্ধ হাওয়ায় হেলে দুলে পড়ছে গাছের পাতা। শীতল বাতাসে কেঁপে কেঁপে উঠছেন মিসেস ইয়াসমিন। চোখ দুটো ফুলে আছে, লালও কিছুটা। রাতে ঘুম হয়নি, তার উপর কান্না করেছেন সারা রাত। পূর্ব দিগন্তে আদিত্যকে এখনো দেখা যাচ্ছে না। ভোরের আলো ফুটেছে কিছুক্ষণ আগে। হসপিটালের করিডোরে পায়চারি করছে প্রহন। রাতের শেষ দিকে চোখ লেগে এসেছিল। ঘণ্টাখানেক পর তন্দ্রাভাব কেটে গেল। রেদওয়ান চৌধুরীর জ্ঞান ফিরেছে কিনা জানতে পারছে না।
সারা রাতে চৈতির কিছুটা ঘুম হয়েছে, আবার ভেঙেছে। এত অশান্তির মধ্যে শান্তির ঘুম ঘুমানো যায় না। শোয়া থেকে উঠে মাকে খুঁজতে লাগলো চৈতি, কিন্তু পুরো রুমে সে একা। নামাজ পড়তে উঠে গেছে মনে করে সে আর খুঁজল না। উঠে ফ্রেশ হয়ে নামাজের প্রস্তুতি নিতে চলে গেল। এত সকালে ছাদে কি করছেন আপা? নামাজ পড়ে এলাম কিছুক্ষণ আগে, ভালো লাগছিল না। নাস্তা তো বানাতে হবে, আপনি যদি আমাকে জিনিসগুলো দেখিয়ে দিতেন সুবিধা হতো আর কি। সে কি, আপনি কেন নাস্তা বানাবেন? আমি যাচ্ছি, বানিয়ে নেব। হয়েছে, আপনাকে বানাতে হবে না আজ। আমি জানি আপনার মনে শান্তি নেই, তারপরও আপনাকে কাজ করতে দিতে পারি না। মিসেস ইয়াসমিন মৃদু হাসলেন। অনেকগুলো বছর পর কেউ তাকে বুঝলো, একটু হলেও বুঝলো। মিসেস ইয়াসমিনকে সাথে নিয়ে ছাদ থেকে নেমে গেল জুনাইদা। রান্নাঘরে এসে দেখেন চৈতি চায়ের পানি বসিয়েছে। বিয়ের পর এই প্রথম নিজের হাতে কিছু বানাতে রান্নাঘরে এসেছে। এই অসময়ে কিছু না করাটাকে বিবেকে সায় দিচ্ছে না। তাই তো নামাজ পড়ে 1 মিনিটও দেরি না করে রান্নাঘরে চলে এলো। চৈতিকে কাজ করতে দেখে মনে মনে খুশি হলেন জুনাইদা। মেয়ে বুঝতে শিখেছে পরিস্থিতি, বড় হয়ে গেছে যে। রেদওয়ান চৌধুরীর জ্ঞান ফিরেছে। বাবার ডান হাতটা ধরে বেডের পাশে বসে আছে প্রহন। চিত্ত জুড়ে বয়ে যাচ্ছে খুশির দমকা হাওয়া। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করে মাকে জানিয়ে দিল। মিসেস ইয়াসমিনের বুকের ওপর থেকে যেন বড় কোনো পাথর সরে গেল। আল্লাহ তার কথা শুনেছে দেখে একবেলা এতিম শিশুদের খাওয়ানোর নিয়ত করলেন তিনি। রেদওয়ান চৌধুরী সুস্থ হয়ে বাড়ি ফিরলে তাকে নিয়ে একসাথে এতিম শিশুদের খাবার পরিবেশন করবেন। বুকের ভেতর যে অশান্তিটা ছিল তা চলে গেছে প্রহনের কথা শুনে। আজ আবার চৈতির পরীক্ষা আছে। ঘড়িতে তখন সময় সকাল 8টা। মিসেস ইয়াসমিন চৈতিকে জোর করে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিলেন। যেতে না চাইলেও শুনলেন না মিসেস ইয়াসমিন। চৈতিকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর সর্দার সাহেব, জুনাইদা আর সজীব সাদিকের সাথে হাসপাতালে চলে গেলেন রেদওয়ান চৌধুরীর সাথে দেখা করতে। লোকটাকে তিনি আচ্ছা মতন বকে দেবে বলে মনে মনে কঠোর সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন মিসেস ইয়াসমিন। সব কিছুতে মানুষটার বাড়াবাড়ি। বুকের ব্যথাটা তীব্র থেকে তীব্রতর হচ্ছিল, তা যদি একটাবার বলতো তাহলে আজ এই ভয়াবহ দিন দেখতে হতো না। গতকাল রাত থেকে সকাল পর্যন্ত যে কিসের উপর বেঁচেছিলেন তিনি, তা শুধু মহান সৃষ্টিকর্তার মিসেস ইয়াসমিন জানেন। আমাকে তুমি কেন বললে না আব্বু যে তোমার শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছে? মাকেও তো বলতে পারতে তোমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তুমি জানো তোমার এই অবস্থা দেখে আমি নিজেই ভেতরে ভেতরে মরে যাচ্ছিলাম। পেশেন্টকে দিয়ে এখন কোনো কথা বলানোর চেষ্টা না করাই উচিত। সবে তো জ্ঞান ফিরেছে, কিছুক্ষণ সময় যাক, নিজে থেকেই কথা বলবে। আপনি বরং সকালের নাস্তাটা করে আসুন আর পেশেন্টের জন্য কিছু ফল নিয়ে আসুন। ডাক্তারের কথায় সায় দেয় প্রহন। বসা থেকে উঠে দাঁড়িয়ে এক পলক বাবার মুখের দিকে তাকিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। রেদওয়ান চৌধুরীকে দেখে মুচকে হাসলেন মিসেস ইয়াসমিন। তার মানুষটা এখনও তার কাছে আছে, ভাবতেই তো ভালো লাগে। শান্তিতে ভরে ওঠে মন। রেদওয়ান চৌধুরী ধীর কণ্ঠে বললেন, মরতে মরতেও বেঁচে গেলাম ইয়াসমিন, তোমার সাথে ভয় নিয়ে ঝগড়া করার জন্য। একদম উল্টাপাল্টা কথা বলবা না তুমি। আমি আর আমার ছেলেমেয়েরা জানি তুমি ছাড়া আমরা কতটা অসহায়। আমরা না থাকলেও তোমার কিচ্ছু যায় আসে না। তোমার তো বই আছে, কিন্তু আমাদের তো তুমি ভরসা। তোমরা ছাড়া আমি বই দিয়ে কি করব? তোমরা ছাড়া যে আমি ভীষণ একা, মরে গেলেও একা হয়ে যাব দেখে আল্লাহ আমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন। শুরু হয়ে গেছে না তোমাদের বই নিয়ে ঝগড়া? এই দুটো বুড়ো বুড়িকে নিয়ে আমি আর পারলাম না। আমি স্যুপ রান্না করে নিয়ে এসেছি, ওটা খাইয়ে দিলেই তো হবে। ভালো করেছো, আমি আরো তোমাকে ফোন করে বলতাম সেই কথা। চৈতি আজ একা একা স্কুলে গেছে, তুই ওকে গিয়ে নিয়ে আসিস। মেয়েটা যেতে চাচ্ছিল না, আমি জোর করে পাঠিয়েছি, পরীক্ষা ছিল তাই। আচ্ছা। সকালে রোদ থাকলেও দুপুরের দিকে আকাশ মেঘলা হয়ে এলো। ক্লাসে গাল ফুলিয়ে বসেছিল চৈতি। দৃষ্টি তার বাইরের বিশাল মাঠে। কোনো রকম পরীক্ষাটা দিয়েছে সে। মন শুধু ছুটে যেতে চাচ্ছে হাসপাতালে। মনের গভীর থেকে খুব করে চাচ্ছে সে যেন সব কিছু আগের মতো হয়ে যায়। বিপদ আপদ একদম ভালো লাগে না। সুখে ভরা সংসারগুলোতে এই যেন বিপদ এসে কড়া নাড়ে, সুখে আর থাকতে দেয় না। নতুন স্কুলে চৈতির একজন ভালো বান্ধবী হলো। মেয়েটার নাম মনিকা। চৈতিকে উদাসীনভাবে বাইরে তাকিয়ে থাকতে দেখে বলল, কি হয়েছে তোর চৈতি, মন খারাপ? আমার আব্বু অনেক অসুস্থ, হসপিটালে ভর্তি, ভালো লাগছে না কিছু।
মনিকার অজানা চৈতি যে বিবাহিত। সে ভেবে নিয়েছে যে হয়তো চৈতি তার নিজের বাবার কথাই বলেছে। সে চৈতির উদ্দেশ্যে বলল, তাহলে তুই এক কাজ কর, স্যারের কাছ থেকে ছুটি নিয়ে বাড়ি চলে যা। মনিকার কথায় রাজি হলো চৈতি, কিন্তু পরে মনে পড়লো সবগুলো ক্লাস না করলে প্রহন বকা দিবে, সাথে মিসেস ইয়াসমিনও। তাই আবারও মন খারাপ হয়ে গেল তার। বামে টানে মাথা নেড়ে বলল, না রে মনি, যাব না। সব ক্লাস না করে গেলে কপালে শনি আছে। এই রোদ তো এই ধূসর মেঘে ছেয়ে যাচ্ছে অন্তরিক্ষ। মেঘ সূর্যের এমন লুকোচুরি খেলা দেখতে মন্দ লাগছে না চৈতির। স্কুল ছুটি হয়েছে কিছুক্ষণ আগেই। স্কুল গেটের সামনে দাঁড়িয়ে প্রহনের জন্য অপেক্ষা করছে সে। সকালে আসার সময় মিসেস ইয়াসমিন বলেছিলেন প্রহন নিতে আসবে, পাঠাবেন তিনি প্রহনকে। চৈতিও তাই অধীর আগ্রহে প্রহনের পথ চেয়ে আছে। আজ সারাদিনে একটাবারের জন্য দেখা হয়নি মানুষটার সাথে, অথচ যাকে দেখে তার প্রত্যেকটা দিনের শুরু হয়। রাস্তার ওপাশে দাঁড়িয়ে থাকা চেনা মুখটা চোখের সামনে পড়তে অধর জুড়ে বয়ে গেল হাসির রেখা। প্রহনকে দেখে চৈতি রাস্তা পার হতে গেলে প্রহন রাস্তার ওপাশ থেকে চিল্লিয়ে বলল, তুমি ওখানেই থাকো চৈতি, আমি আসছি তো। রাস্তা পার হয়ে প্রহন চৈতির কাছে আসতেই প্রহনের উদ্দেশ্যে চৈতির একটাই প্রশ্ন, আব্বু কেমন আছে? জ্ঞান ফিরেছে, ভালো আছে আলহামদুলিল্লাহ। আদিত্যের প্রখর তাপে ঝলসে যাচ্ছে প্রকৃতি। জ্যৈষ্ঠের মাঝামাঝি সময় চৌধুরী ভিলা শুনশান। দুপুর 3টা বাজে। কাঁধের ব্যাগটা টেবিলের ওপর রেখে ঘর্মাক্ত, ক্লান্ত, তৃষ্ণার্ত, ক্ষুধার্ত শরীরটা এলিয়ে দিল বিছানায়। মাথার ওপর ফ্যান ঘুরছে। বাতাসগুলো গায়ে লাগতেই ঘুমে চোখ বুজে আসছে চৈতির। রান্নাঘর থেকে 1 গ্লাস শরবত বানিয়ে রুমে এসে চৈতিকে শুয়ে থাকতে দেখে ডাক দেয় প্রহন। চৈতি উঠো, ফ্রেশ হয়ে ঠান্ডা শরবত খেয়ে নাও, ভালো লাগবে। পিট পিট করে চোখ মেলে প্রহনের দিকে তাকালো চৈতি। প্রহন হাতে গ্লাস নিয়ে স্থির হয়ে দাঁড়িয়েছে। এত কেয়ার দেখে নিজেকেই নিজের হিংসা হয় চৈতির। এতটা ভালোবাসা, যত্ন পাওয়ার যোগ্য সে নয়। মনে মনে একটাই চিন্তা করে চৈতি, এই তো কিছুক্ষণ আগেই কি সুন্দর সিনেমার প্রেমিকের মতো করে রাস্তা পার করে নিয়ে গেল। আপন মনে হাসল চৈতি। মানুষটা কি বেশিই ভালো। আলসেমির পরীরা এসে চেপে ধরেছে চৈতিকে, সাথে তন্দ্রাপরীও। এক চোখ বন্ধ করে আরেক চোখ মেলে প্রহনের দিকে তাকিয়ে বলল, একটু ঘুমাই, উঠতে ইচ্ছে করছে না। প্রহন কিছু বলল না। এক পলক চৈতির দিকে তাকিয়ে হাতের গ্লাসটা টেবিলের উপর রেখে বিছানায় শুয়ে থাকা চৈতির হাত ধরে টেনে বসিয়ে দিল বিছানায়। চৈতি আবারও শুয়ে পড়তে চাইলে টেনে দাঁড় করিয়ে দেয়। ঠোঁট ফুলিয়ে প্রহনের দিকে তাকালো চৈতি। প্রহন চোখের ইশারায় বলল, ফ্রেশ হয়ে নাও। অসহ্য, অসভ্য লোক একটা। অগত্যা চৈতিকে ফ্রেশ হতে যেতেই হয়। প্রহন মৃদু হেসে পকেট থেকে মোবাইল বের করতে করতে ব্যালকনির দিকে চলে গেল। হ্যালো আম্মু, আব্বুর এখন কি অবস্থা? আগের চেয়ে ভালো আছে তো? আগের চেয়ে অনেকটা ভালো, আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। খাবার খাইয়ে ওষুধ খাইয়েছো? খাইয়েছি। তুমি খেয়েছো? আর চৈতির আব্বু আম্মু ভাইরা? খেয়েছি, চলে গেছেন ওনারা, আমি পাঠিয়ে দিয়েছি। বাড়িতে রূপা সিফা একা। রূপা এমনিতেই অসুস্থ। ও আচ্ছা, ভালো করেছো। আমি একটু পর আসবো। এখন আসতে হবে না, চৈতিকে নিয়ে আসছিস স্কুল থেকে? এই তো কিছুক্ষণ আগে নিয়ে আসলাম। আমি সকালে রান্না করে রেখে এসেছি, চৈতিকে নিয়ে খেয়ে নিস। আসুন, চৈতি রোদ থেকে এসেছে, 1 গ্লাস ঠান্ডা শরবত বানিয়ে দিস তোর জন্য, যা গরম পড়েছে আজ। মিসেস ইয়াসমিনের সাথে আরও কিছুক্ষণ কথা বলে কল কেটে দিল প্রহন। কথা শেষে পিছনে ফিরতে দেখলো চৈতি এক হাতে তোয়ালে আর এক হাতে শরবতের গ্লাস নিয়ে দাঁড়িয়েছে। প্রহন বিস্ময় নিয়ে দেখলো চৈতিকে। মিনিট 10 মধ্যে মেয়েটা গোসল করে ফেলেছে। এত জলদি গোসল করে ফেললা যে? তোমার তো আবার ঘন্টাখানেক সময় লাগে। সব সময় ঘন্টাখানেক সময় লাগে না? চুল মুছে দিন, আলসেমি লাগে আমার। আপনি আমার কাছে যতদিন আছেন, গোসলের পর আমার চুলের পানি মুছিয়ে দেওয়ার কাজটাও আপনার, মনে রাখবেন সব সময়। তোমার ভেজা চুল মোছার কামলা নাকি আমি? বেতন কত দাও মাসে? মাসে নাই টাকার বেতন। প্রহন চৈতির চুল মুছছে এবং খুব তীক্ষ্ণ দৃষ্টিতে চৈতির শরবত খাওয়া দেখছে। হঠাৎ চৈতির চুলে টান মারতে ব্যথায় করে উঠল চৈতি। প্রহন দাঁতে দাঁত চেপে বলল, তোমাকে শরবত খেতে দিয়েছি, চা খেতে না। এখন যদি 3 ঢোকে শরবত না গিলছো, তাহলে তোমার মাথার একটা চুলও থাকবে না কিন্তু। প্রহন কথাগুলো শুনে চোখ মুখ খিচে শরবতগুলো শেষ করলো চৈতি। প্রহনের কাছ থেকে সরে এসে বলল, 3 দিন বেশি বেশি বকা দিচ্ছেন আমাকে, খুব বেড়ে গেছেন। আব্বু সুস্থ হয়ে নি, তারপর আপনার নামে নালিশ করব। আচ্ছা, যত খুশি নালিশ করো,
এখন একটু খাবার বেড়ে এখানে নিয়ে চলে আসো, আমি গোসলটা করে নিই। 1 প্লেটে নিয়ে এসো। চৈতি মাথা নেড়ে সম্মতি জানিয়ে চলে গেল। প্রহনও গোসল করার জন্য কাপড় নিয়ে বাথরুমে চলে গেল। হসপিটালের ভ্যাপসা একটা গন্ধ যেন গায়ে লেগে আছে এখনো, সাথে জ্যৈষ্ঠের ভ্যাপসা গরম ফ্রি। এই গরমে ঠান্ডা পানি দিয়ে গোসল মানেই শান্তি। রান্নাঘর থেকে 1 প্লেটেই খাবার নিয়ে রুমে এলো চৈতি। ভাগ্য ভালো যে সময়টা এখন দিন, রাত হলে এত বড় বাড়িতে তাও মাত্র 2 জন মানুষ। তাকে যদি রাতে খাবার আনতে বলা হতো জীবনেও আনতে রাজি হতো না সে। তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বাথরুম থেকে বেরিয়ে আসে প্রহন। বিছানার উপর চৈতিকে বসে থাকতে দেখে মুচকি হাসল। তার কথা মতো 1 প্লেটেই খাবার নিয়ে এসেছে। নিজের হাতে চৈতিকে খাইয়ে দেয় প্রহন, সাথে নিজেও খেয়ে নেয়। বাইরের তাপমাত্রা কিছুটা কমলে সন্ধ্যার দিকে হসপিটালে যাওয়ার কথা বললেন মিসেস ইয়াসমিন। এই রোদের মধ্যে এখন হসপিটালে যাওয়ার দরকার নেই। বিছানায় প্রহনের পাশেই শুয়েছিল চৈতি, আর চৈতির কোমর জড়িয়ে ধরে শুয়েছিল প্রহন। বালিশের পাশে রাখা মোবাইল ফোনটা অনর্গল বেজেই চলেছে সেই কখন থেকে। হাত বাড়িয়ে মোবাইলটা নেয় প্রহন। স্ক্রিনে সিও স্যারের নাম্বার। কিছুটা বিরক্ত হলো প্রহন। কল রিসিভ করে সালাম দিয়ে কুশল বিনিময় করে নিল, কিন্তু সিও স্যারের কণ্ঠটা কেমন গম্ভীর শোনা যাচ্ছে। সব প্রশ্নের উত্তর কেমন যেন তেড়াভাবে দিচ্ছেন। এই যেমন, ভালো আছেন স্যার? ভালো থাকি আর না থাকি তাতে কি আসে যায়? প্রহন বুঝলো ব্যাপারটা সিরিয়াস। এই টাকলা নিশ্চিত রেগে আছে। সিও স্যারকে টাকলা বলার একটা বিশেষ কারণ হচ্ছে তার মাথার মাঝখানে চুল নাই। সিও স্যারকে ঠান্ডা করার জন্য বলল, স্যার আমার আব্বু ভীষণ অসুস্থ, হসপিটালে ভর্তি আছেন। ফাজলামি করার জায়গা পাও না তুমি? মা হসপিটালে ভর্তি তো বাবা হাসপাতালে ভর্তি। একটা কাজ করো, তোমার চাকরিটা করাই দরকার নাই। তুমি বরং তোমার বাবা মায়ের জন্য হাসপাতালের নার্সকে বিয়ে করে তাদের নিয়েই থাকো। দেখুন স্যার, আমি সত্যি বলছি, আমি দরকার হলে আপনাকে হসপিটালের নাম, কেবিন নাম্বার, আমার আব্বুর নাম সহ সব ধরনের ডিটেলস পাঠিয়ে দিচ্ছি। আপনি খোঁজ খবর নিয়ে দেখেন। ওকে ডান। তুমি বরং তোমার পরিবার নিয়ে ঢাকায় চলে আসো, তোমাকে ফ্যামিলির কোয়ার্টার দেওয়া হবে। হ্যালো হ্যালো স্যার, শুনতে পারছি না কিছু। হ্যালো হ্যালো, কি নেট প্রবলেম ধুর। বলেই কল কেটে দিল প্রহন। ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল। চৈতি হেসে কুটি কুটি হচ্ছে। নেট প্রবলেমের অজুহাতে কল কেটে দেওয়ার ব্যাপারটা দারুণ লেগেছে তার। প্রহন চৈতির দিকে ভুরুকুসকে নিঃশব্দে কিছুক্ষণ তাকিয়ে থাকল। মেয়েটা হাসলে তার চোখগুলোও হাসে। প্রহনের ভয় হয় তা দেখে। হাসলে যাদের চোখও হাসে তারা নাকি বেশি দিন বাঁচে না। তার বড় বোনেরও এমন হতো, মা বলতে শুনেছে সে। যদিও এইসব আজগুবি কথাই সে বিশ্বাস করে না, তারপরও মনের ভেতর কেমন যেন উসখুস করে। প্রহন চৈতিকে ধমকের স্বরে বলে, হাসি থামাও চৈতি, এত হাসির কি আছে? হঠাৎ প্রহনের ধমক শুনে চুপসে যায় চৈতি। হাসির মাঝে আচমকাই ধমকটা হজম হলো না। চৈতির মন খারাপ দেখে নিজেই নিজের উপর চরম বিরক্ত হলো প্রহন। শুধু শুধু মেয়েটার মন খারাপ করে দেওয়াটা একদম উচিত হয়নি। এখন নিশ্চয়ই অভিমানে গা ভাসাবে। মেয়েটা বড্ড অভিমানী। গাড়ির হর্নের বিরক্তিকর শব্দে কান ঝালাফালা হয়ে যাচ্ছে চৈতির। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে রাতের শূন্য গগনে দৃষ্টি নিক্ষেপ করে গাড়িতে বসে আছে। 8 ঘন্টারও বেশি সময় ধরে জ্যামে আটকে আছে। শহরে এত জ্যাম বলার মতন না। গুরুত্বপূর্ণ কাজগুলো এই জ্যামের কারণে নষ্ট হয় অনেক সময়। শহুরে কোলাহল এই জন্যই অপছন্দ চৈতির। মাথা খারাপ করে দেয় একেবারে। চৈতির পাশেই বসেছে প্রহন। উকি দিয়ে চৈতিকে দেখার চেষ্টা করছে, অথচ মেয়েটা মুখ ঘুরিয়ে রেখেছে। সেই যে বিকেলে প্রহনের ধমকে অভিমান করে কথা বন্ধ করেছে, এখনো কথা বলেনি। প্রহন 2-4 বার কথা বলেছে, কিন্তু চৈতি কোনো উত্তর দেয়নি। দিন ফুরিয়ে সন্ধ্যা হয়েছে বেশ অনেকক্ষণ আগেই। মাগরিবের নামাজ শেষ করে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়েছে এক জোড়া দম্পতি। রাস্তার ফুটপাতের দোকানগুলোতেও লাইটিং করা হয়েছে। লাল, নীল, সবুজ রঙের মরিচে বাতিগুলো দেখতে অসুন্দর নয়। প্রহন আলতো করে নিজের হাতটা চৈতির হাতের উপর রাখলো। মিহি গলায় শুধালো, আইসক্রিম খাবে চৈতি? ভ্যানিলা ফ্লেভার তোমার পছন্দের? চৈতি ঘাড় ঘুরিয়ে একটাবারের জন্য প্রহনের দিকে তাকালো না পর্যন্ত। উত্তরের আশায় চৈতির দিকে চেয়ে আছে প্রহন, কিন্তু চৈতির কোনো সাড়া পেল না। সে আগের মতোই জানালার ফাঁক দিয়ে ব্যস্ত নগরী দেখতে ব্যস্ত। বিন্দু বিন্দু ঘাম জমেছে চৈতির নাকের ডগায়। লাইটের আলোয় চিকচিক করছে যেন মুক্তোর দানা। প্রহনের কোনো উপস্থিতি টের না পেয়ে পাশ ফিরে তাকায় চৈতি।
তার পাশের সিট খালি, প্রহন নেই। হঠাৎ তার পাশের জানালার দিক থেকে পরিচিত কণ্ঠ থেকে শুনল, আমি এইদিকে আছি। চমকে তাকায় চৈতি। প্রহনকে দেখে কিছুটা খুশি হলেও প্রকাশ করল না। প্রহন চৈতির দিকে এক পলক তাকিয়ে বাসে উঠে আসে। চৈতির হাতে একটা আইসক্রিম দিয়ে তাচ্ছিল্য হেসে বলে, আমি তোমার পাশ থেকে সরে গিয়েছি আরো বেশ কিছুক্ষণ আগে, অথচ তুমি আমার উপস্থিতি উপলব্ধি পর্যন্ত করতে পারলে না চৈতি। তুমি সত্যি অনেক ছোট, কবে বড় হবে বলো তো? আপনি যে আমার পাশে ছিলেন না তা আমি উপলব্ধি করতে পারেন। কে বলেছে আপনাকে সব সময় নিজের মন গড়া কথা শোনাবেন না? কাট কাট কণ্ঠে উত্তর দিল চৈতি। সবসময় মানুষের একতরফা অভিযোগগুলো শুনে চুপ করে থাকার মানেই হয় না। হতেই তো পারে তার মন গড়া কথাগুলোর কোনো সত্যতা নেই, নিতান্তই তা অহেতুক অভিযোগ। প্রহন চৈতির কথা শুনে মৃদু হাসল। নিজের হাতের আইসক্রিমে কামড় বসিয়ে চৈতির উদ্দেশ্যে বলল, ভেরি গুড চৈতি, ঠিক এমন করে অহেতুক কথার জবাব দিবে, বুঝতে পারলে? এই মানুষটাকে চিনতে এবং সঠিকভাবে বুঝতে হলে সত্যিই আমাকে অনেক বড় হতে হবে। জ্যামে আটকে থাকতে থাকতে শেষ পর্যন্ত রেহাই পেল। জ্যাম ছাড়ার কিছুক্ষণ পর হাসপাতালে এসে পৌঁছায় চৈতি প্রহন। রেদওয়ান চৌধুরীকে আইসিইউ থেকে কেবিনে শিফট করা হয়েছে। আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন তিনি। রেদওয়ান চৌধুরীর পাশে মিসেস ইয়াসমিন বসেছিলেন। চৈতি আর প্রহনকে ভেতরে ঢুকতে দেখে দাঁড়িয়ে গেলেন মিসেস ইয়াসমিন। চৈতির মুখের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। তার কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, কি রে মা, মুখটা এত শুকিয়ে আছে কেন? দুপুরে খাসনি? খেয়েছি তো। কেমন আছেন আপনি? আল্লাহর দোয়ায় ভালো আছি মা। আপনি একদম চিন্তা করবেন না, আল্লাহর ভরসায় আপনি খুব জলদি ভালো হয়ে যাবেন। রেদওয়ান চৌধুরী মুচকে হাসেন। তার নিজের মেয়ে বেঁচে থাকলেও হয়তো এমন করে হাত ধরে ভরসা জোগাতো। বাবাকে সুস্থ করে তোলার জন্য অনেক অনেক দোয়া করত। তার মেয়ে নিয়ে গিয়ে আল্লাহ তাই তাকে আরেকটা মেয়ে দান করেছেন। মিসেস ইয়াসমিন প্রহনের হাতে একটা প্রেসক্রিপশন দিয়ে বললেন, ডক্টর এই ওষুধগুলো নিয়ে আসতে বলেছিলেন, তুই একটু কষ্ট করে গিয়ে নিয়ে আয় তো বাবা। ওকে, কেউ কিছু খাবে নাকি আম্মু? যদি ফুচকা ঝালমুড়ি খেতে চাও তাহলে বলতে পারো, আমি আসার সময় নিয়ে আসবো। আমি ফুচকা ঝালমুড়ি খাবো না, চৈতির জন্য নিয়ে আসিস। যার খেতে মন চাইবে সে আমাকে মুখ ফুটে বললেই পারে। আমি নিজ থেকে নিয়ে আসলে তখন যদি না খাই তাহলে শুধু শুধু টাকা এবং খাবারগুলো নষ্ট হবে। খাবো না আমি, আনতে হবে না আমার জন্য। চৈতির কথা শুনে প্রহন মৃদু হেসে কেবিন থেকে বেরিয়ে যায়। এদের টম অ্যান্ড জেরির কাণ্ড দেখে মিসেস ইয়াসমিন মুসকে মুসকে হাসতে থাকেন। চৈতির কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তোরা এত ঝগড়া করে কথা বলা বন্ধ করে দিস কেন বলতো? প্রহনের উপর অভিমান হয়েছে কেন আবার? তোমার ছেলে আমাকে শুধু শুধু বকেছে ভালো মা। আচ্ছা এই ব্যাপার, প্রহন আসুক, ওকে আমি খুব করে বকে দেব। মিসেস ইয়াসমিনের কথা শুনে মুচকে হেসে জড়িয়ে ধরে চৈতি। কে জানে মিসেস ইয়াসমিন সত্যি সত্যি প্রহনকে বকে দেবে। বেশ কিছুক্ষণ পর এক হাতে ঔষধ আর অন্য হাতে ফুচকা ঝালমুড়ি নিয়ে কেবিনের ভেতরে যায় প্রহন। প্রহনের হাতে দুটো প্যাকেট দেখে চৈতির বুঝতে অসুবিধা হলো না প্রহন তার জন্য কিছু নিয়ে এসেছে। মুখের হাবভাব গাম্ভীর্য করে রাখলেও মনে মনে বেশ খুশি হলো চৈতি। মায়ের হাতে ঔষধের প্যাকেট আর চৈতির হাতে খাবারের প্যাকেট ধরিয়ে দিয়ে চলে গেল প্রহন। মেঘলা অপরাহ্ন, অন্তরিক্ষে যেন কৃষ্ণবর্ণীয় নীরদ বাসা বেঁধেছে সাময়িক সময়ের জন্য। দুপুরের দিকে হালকা রোদ থাকলেও বিকেল হতে হতে মেঘেদের আড়ালে হারিয়ে গেছে আদিত্য। প্রত্যেক দিনের মতো আজ আর গোধূলির মেহেদি রাঙা আকাশ নেই। পরিবেশ ঝাপসা হয়ে আছে। পড়ন্ত বিকেল নাকি সন্ধ্যা তা বোঝা দায়। চারপাশে চোখ পড়লেই স্পষ্ট বোঝা যাচ্ছে যে প্রকৃতি ঘন বর্ষণের জন্য প্রস্তুতি নিচ্ছে। সন্ধ্যার দিকে হয়তো ঝুম বৃষ্টি হতে পারে। জ্যৈষ্ঠের শেষ দিন আজ। বৃষ্টির আশায় বসে আছে শত কৃষক, সাথে এক অবাধ্য কিশোরী। বৃষ্টি আসবে তারপরও একটা ভ্যাপসা গরম রয়ে গেছে। মাথার উপর খটখট করে ঘুরছে সিলিং ফ্যান। রেদওয়ান চৌধুরীর আগের চেয়ে অনেক বেশি সুস্থ আছেন। মাঝখানে কেটে গেল 15টা দিন। সপ্তাহখানেক আগে ঢাকায় ফিরে গেছে প্রহন। চাইলেও থাকা সম্ভব না, মায়া কাটিয়ে যেতেই হবে। বিছানায় শুয়ে শুয়ে প্রহনের সাথে ঝগড়ার সময়গুলোই ভাবছিল চৈতি। রান্নাঘর থেকে ভেসে আসছে হুকুম, চৈতি ছাদে কাপড়গুলো রয়ে গেছে, একটু কষ্ট করে নিয়ে আয় তো মা। আজকাল কাজ করতে বেশ আলসেমি লাগে চৈতির। এক রাশি বিরক্তি নিয়ে শোয়া থেকে উঠে দাঁড়ালো। হাত দিয়ে চুলের খোপা বেঁধে মাথায় ওড়না দিয়ে চলল ছাদে। ছাদে যেতে ভীষণ আপত্তি তার,
সহজে যেতে চায় না। এর সবচেয়ে বড় কারণ হলো ইমরান নামের কলেজে পড়ো এক ছেলে, পাশের বাসার নাফিজার বোনের ছেলে। সকাল আর বিকেল এই সময়গুলোতে যেন তাকে সাথে থাকতেই হবে। ছেলেটাকে তেমন একটা ভালো লাগে না চৈতির, কেমন করে যেন তাকিয়ে থাকে। সোজা সাপটা তাকালেও হতো, তা না আর চোখে এমন করে তাকিয়ে থাকে যেন গিলে খাবে। আজও ব্যতিক্রম হয়নি। ছাদে যেতে ইমরানের সাথে চোখাচোখি হয়ে গেল। সাথে সাথে চোখ ফেরালো চৈতি। প্রহন জানলে চোখ খুলে মার্বেল খেলবে। ছেলেটার হাতে একটা সিগারেট, অথচ এই 15 দিনে একটা বারও ছেলেটাকে দেখে সিগারেটখোর মনে হয়নি। কাপড়গুলো জলদি করে নিয়ে চলে যেতে নেয় চৈতি। পিছন থেকে উচ্চস্বরে ইমরান ডেকে উঠল, এই সুন্দরী এই। চৈতি থামল না। পা বাড়াতে ইমরান আবারও ডাক দিল, এই ছোট আপু শোনো। চৈতি পিছনে ফিরে তাকায়। তা দেখে খুশি হয়ে যায় ইমরান। বেশ উৎকণ্ঠা গলায় বলে, তোমার মতো দেখতে আমার একটা ভালোবাসার পাখি ছিল, একদম তোমার মতো দেখতে। তোমাকে আমি যেমন করে ডাকলাম তেমন করে প্রথম ডেকেছিলাম তাকে, কিন্তু জানো আমার পাখিটা না খাঁচা থেকে পালিয়ে মুক্ত আকাশে পাকা মেলে উঠছে। এত কথা শোনার সময় নাই চৈতির। কিছুক্ষণ পরেই কল করবে প্রহন। যদি জানতে পারে অন্য কোনো ছেলেকে ডাকে পিছনে ফিরে তাকিয়েছে, তাহলে একদম গলা টিপে মেরে ফেলবে। প্রিয় জিনিস হারিয়ে ফেলার ভয়ে সারাক্ষণ থাকে সে, তা খুব ভালো করেই জানে চৈতি। তবে যে যাই বলুক বা করুক, সে তো জানে ভালো সে শুধু প্রহনকেই বাসে। এই মেয়ে, এই তোমার নামটা কি বলে তো যাও। স্কুলে যাওয়ার সময় এমন কথা শুনে কনফিউজড হয়ে গেল চৈতি। কাকে কথাটা বলা হয়েছে তা দেখার জন্য পিছনে ফিরে তাকাতে দেখলো ইমরান নামের ছেলেটা বুকে 2 হাত গুজে চৈতির দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, মুখে হাসি হাসি ভাব। চৈতি ইমরানকে দেখে এবার দ্রুত হাঁটতে লাগলো। চৈতিকে এত জলদি হাঁটতে দেখে ইমরানও দ্রুত পায়ে হেঁটে চৈতির পাশে এসে পড়ে। ইমরানকে পাশে দেখে চৈতি ঘাবড়ে যায়। এমন করে পালিয়ে যাচ্ছ কেন মেয়ে? দেখুন, আমি বিবাহিত, প্রহন চৌধুরীর স্ত্রী চৈতি চৌধুরী। দয়া করে আমাকে এমন বিরক্ত করবেন না। আমার স্বামী জানতে পারলে তখন অযথাই আমাকে ভুল বুঝবে এবং আমাদের সুন্দর সম্পর্কটা নষ্ট হবে। চৈতি বিবাহিত কথাটা ঠিক হজম হলো না ইমরানের। তার মুখের হাবভাব দেখেই বোঝা যাচ্ছে যে চৈতির কথায় সে কতটা অবাক। বিস্মিত কণ্ঠে বলল, আমি তোমার কথা বিশ্বাস করি না। তুমি আমার সাথে নিশ্চয়ই মজা করছো। এইটুকু একটা মেয়ের বিয়ে হয়ে গেছে বললেই কি আর বিশ্বাস করা যায় নাকি? মোটেও না। আমাকে বিরক্ত করবেন না, আমি আপনার সাথে কথা বলতে বিরক্ত বোধ করি। কথাটা বলেই সিএনজি ডেকে উঠে গেল চৈতি। ইমরান অবাক হয়ে চেয়ে রইল সিএনজিটার দিকে। মুখের উপর যেহেতু বলেই দিয়েছো বিরক্ত হয় এবং বিবাহিত, সেহেতু মেয়েটাকে আর বিরক্ত না করাই উচিত। কিন্তু একটু ভালো করে খোঁজ নিয়ে জানতে হবে যে মেয়েটা সত্যি বিবাহিত কিনা। মনে মনে কথাগুলো বলে নিজের কাজে চলে গেল ইমরান। বর্ষণময় মধ্যাহ্ন, প্রকৃতিতে নেমে এসেছে ঘন বর্ষণ। সতেজ হচ্ছে গাছের পাতা, পাখিরা মনের সুখে বৃষ্টির পানিতে ভিজছে। গায়ের সুন্দর পালকগুলো বৃষ্টির পানিতে ভিজে কেমন যেন স্যাঁতস্যাঁতে হয়েছে। বছরখানেক আগেই এমন একটা বর্ষণময় দিনে প্রহনের সাথে ভিজেছিল চৈতি। আজ আর চাইলেও ভেজা সম্ভব না। পড়ার টেবিলে বসে মুখে কলম রেখে গালে হাত দিয়ে বাইরের দিকে তাকিয়েছে মেয়েটা। আগামীকাল গণিত পরীক্ষা, অথচ সে প্রহনের সাথে কাটানো মিষ্টি মুহূর্তে ডুবে আছে। 6-7 মাসেরও বেশি সময় হয়ে গেল মানুষটাকে সামনাসামনি দেখা হলো না, ছুঁয়ে দেখা হলো না। দুপুরবেলা কেউ পড়তে বসে, অসহ্য। চোখে মুখে বিরক্তি। কিছুক্ষণ আগেই ভাত খেয়েছে। কোথায় একটু এমন ঠান্ডা বৃষ্টির মধ্যে একটা শান্তির ঘুম দেবে তার হলো না। মাধ্যমিকের পরীক্ষার জন্য গণিত বইয়ের বেশিরভাগ সব কিছু রিভিশন করা শেষ। পিথাগোরাসের উপপাদ্য না হয়ে রাতে দেখে নিত, কিন্তু মিসেস ইয়াসমিনের চোখ পাকিয়ে তাকানোতেই হাওয়া হয়ে গেল সব কথা। চুপ করে এসে ভদ্র মেয়ের মতো বসতে হলো পড়ার টেবিলে। রেদওয়ান চৌধুরী এখন যথেষ্ট সময় দেন মিসেস ইয়াসমিনকে। ছুটির দিনে চৈতি আর অর্ধাঙ্গিনীকে নিয়ে পার্কে ঘুরতে যান, মাঝে মাঝে রেস্টুরেন্টে খেতে যান। বই পড়া কমিয়ে মিসেস ইয়াসমিনের সাথে গল্প করেন। রেদওয়ান চৌধুরীর কাছে আবদার করেও লাভ নেই, কিছু বললেই বলবে, গতবার মডেল টেস্টের পরীক্ষায় অঙ্কতে 26 মার্ক পেয়েছিলি, আর এখন ফাইনাল পরীক্ষা হচ্ছে, A+ না পেলে প্রহন কিন্তু খুব বকবে। তোর পড়ালেখা হবে না দেখে এখনো বাড়ি আসেনি ছেলেটা, মন দিয়ে পড়। অঙ্ক কি পড়ার বিষয় নাকি? আজও গত কয়েক সপ্তাহ ধরে রেদওয়ান চৌধুরী এইসব কথা শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে চৈতির। এত কিছু ভাবার পর হঠাৎ মন বলে উঠল,
চৈতি আসলেই তোর একটু করে অঙ্কগুলো দেখা উচিত, নিয়মগুলো দেখে নে। ভালো রেজাল্ট না করলে প্রহনের সাথে এই জন্মেও আর দেখা হবে না, খুব বকবে। বাইরে থেকে দৃষ্টি সরিয়ে বইয়ের উপর চোখ রাখল। ইতিমধ্যে কখন যে সে পুরো বইয়ে প্রহন চৈতির লিখে ভরিয়ে ফেলেছে খেয়ালই করেনি। সেদিন সন্ধ্যায়ও ঝুম বৃষ্টি হলো, শীতের দিনে বৃষ্টি। আজব দেশের আজব আবহাওয়া। ফেব্রুয়ারি শুরু হয়েছে 3 দিন হবে। দেয়ালে টাঙানো ক্যালেন্ডারটা জানিয়ে দিচ্ছে আজ 3রা ফেব্রুয়ারি। কনকনে শীত কাঁপছে প্রহন। রুমের ভেতর বিন্দু পরিমাণ নেট নেই, থাকবেই বা কী করে? শহর ছেড়ে যে পাহাড়ি এলাকায় বদলি হয়েছে। শহরের তুলনায় পাহাড়ি এলাকায় শীতের পরিমাণটা একটু বেশি। তার উপর বৃষ্টির পরিবেশটাকে শীতল থেকে অতি শীতল বানিয়ে ফেলেছে। ভিডিও কলের ওপাশে গালে হাত রেখে প্রহনের দিকে তাকিয়েছে চৈতি। চোখে মুখে খুশির উজ্জ্বল আলো যেন ঝিকমিক করতেছে। এই মুহূর্তে প্রহনের ইচ্ছা করছে মেয়েটার গাল ধরে টেনে দিয়ে বিরক্ত করতে। আগের সেই পিচ্চি চৈতি এখন অনেকটাই বড় হয়েছে, সুন্দরও হয়েছে আগের চেয়ে। চোখে কাজল দিলে প্রহন চৈতির চোখের ভিতরে হারিয়ে যায়, ডুবে মরে ভালোবাসার সিক্ত আবেশে। এই তো কয়েকদিন আগে চোখে কাজল দেওয়ার জন্য চৈতিকে কি বকাটাই না দিল। ডিউটিও করতে পারে না, সব সময় সেই চোখ দুটো যেন ভাসে তার চোখের সামনে। আপনার শীত করছে তো রুমে চলে যান। আর আপনি শীতের কাপড় পরেননি কেন? রুমে নেট নেই, কোনো এক জঙ্গলে আসছি, নেট নাই, কিছু নাই, তার উপর এত ঠান্ডা বলার মতো না। শীতের কাপড় গায়ে দিয়ে ঘুমিয়ে পড়ুন, আর কথা বলতে হবে না। আচ্ছা। শুধু আচ্ছা? আর কিসের আচ্ছা? হ্যাঁ, আমি বললেই আপনাকে লাইন কেটে দিতে হবে? চৈতির এহেন কথায় তাজ্জব বনে গেল প্রহন। শুধু আচ্ছা বলাতেই এত রাগ। যদি আচ্ছা রাখছি, আল্লাহ হাফেজ বলে কল কেটে দিত তাহলে কি করতো আল্লাহ জানে। তুমি নিজেই তো বললা। আচ্ছা বলতে হবে? আমি বললেই যে আপনি আমার কথা শোনেন তা তো জানতাম না। যাই হোক, মজা করছি। আপনার শীত করতেছে বুঝতে পারছি আমি। যান, রুমে যান। এইবার চৈতির কথার উত্তরে প্রহন কিছু বলল না, কারণ আবার কখন মুড বদলে যায় বলা যায় না। শুধু মুচকে হাসল। ওপাশ থেকে চৈতি কল কেটে দিল। প্রহন চৈতির এইসব কাণ্ড দেখে মাঝে মাঝে কনফিউজড হয়ে যায় যে তার বউয়ের মানসিক কোনো সমস্যা দেখা দিচ্ছে না তো। হুটহাট মত বদলে ফেলে। দেখতে দেখতে চৈতির পরীক্ষার ইতি ঘটল। পড়ালেখার প্যাড়া থেকে মুক্তি পেল বেশ অনেক দিনের জন্য। সময় 3 অক্ষরে কঠিনতম একটা শব্দ। কত কিছু যে সহজে বদলে দেয় এই সময় বলার মতো না। একবার গেলে আর ফিরে আসতে চায় না। ধরে বেঁধেও রাখা যায় না 3 অক্ষরের এই শব্দ সময়টাকে। কতটা শক্তিশালী সে। সামনের মাসেই দুটো মানুষের একসাথে পথ চলার 2 বছর শেষ হবে। দ্বিতীয় বিবাহবার্ষিকী নিয়ে বেশ উৎফুল্ল চৈতি। আগে যা জানা ছিল না তার চেয়েও বেশি কিছু জানা হয়ে গেছে এই 2 বছরে। দুটো মানুষ বিবাহ নামক বাঁধনে এক হলেও পূর্ণতা পায়নি তাদের সম্পর্ক। পাশের বাসার এক ভদ্র মহিলা এসেছিলেন সেদিন। চৈতি সোফার উপর পা তুলে বসে বসে টিভি দেখছিল আর নুডলস খাচ্ছিল। ভদ্রমহিলার মাথার চুল পাকা ধরেছে। মিসেস ইয়াসমিনকে ডেকে বললেন, তা কি করছি ইয়াসমিন, তোমার নাতি নাতনি মুখ কখন দেখবো আমরা? বিয়ে তো অনেকদিন হলো। ভদ্রমহিলার কথা শুনে খাবার গলায় আটকে কাশি উঠে যায় চৈতির। কাশতে কাশতে মুখ দিয়ে রক্ত বের হবার উপক্রম। কি সাংঘাতিক মহিলা! অন্যের নাতি নাতনির মুখ দেখার আশায় যেন দিন কাটাচ্ছে। মিসেস ইয়াসমিন মুচকে হেসে বলেছিলেন, আমার ছেলের বউ তো নিজেই এখন বাচ্চা, সে আবার বাচ্চা সামলাবে কি করে? আর অল্প বয়সে মা হয়ে মৃত্যু ঝুঁকি নেওয়ার কোনো দরকারই নেই। সময় হলে আমার নাতি নাতনির মুখ সবাই দেখবে, সাথে আপনিও আপা। সময়টা তখন সন্ধ্যা 7টা। পরীক্ষা নামক প্যাড়া থেকে মুক্তি পেয়েছে চৈতি। দীর্ঘ 6 মাস পর আজ প্রহন বাড়ি ফিরে আসছে। সিও স্যারকে নিজের বিয়ের ব্যাপারে সবকিছু জানিয়ে দিয়েছে প্রহন। প্রহনের কথা শুনে সিও স্যার কিছুটা রাগ দেখালেও পরে মুচকে হেসে বলেছিলেন, একা একা নিজের বিয়ের দাওয়াত নিজেই খেলে। এখন আমাদের কারো নাম রাখার অনুষ্ঠানের দাওয়াত দিবা কখন বলো? সিও স্যারের কথা শুনে মুচকে হাসল প্রহন। মিসেস ইয়াসমিন চৈতির বিছানার উপর লাল রঙের একটা শাড়ি রেখে বলে গেলেন পরে সুন্দর করে সেজেগুজে থাকতে। বাচ্চা বাচ্চা ভাবটা কেটে গেছে চৈতির। আগের চেয়েও ভীষণ সুন্দর হয়েছে দেখতে। বাড়িতে আজ জমজমাট আয়োজন করা হয়েছে। চৈতির বাড়ির সবাইও এসে উপস্থিত হয়েছে। রূপার কোলে শুয়ে থাকা ছোট্ট মেয়ে চৈতালি ড্যাব ড্যাব করে তাকিয়েছে চৈতির দিকে। চৈতালি রূপার মেয়ে। চৈতির নামের সাথে মিলিয়ে এই নাম রেখেছেন সর্দার সাহেব।
এক চৈতি শ্বশুর বাড়িতে চলে গেছে তো কি হয়েছে, আরেকটা ছোট্ট চৈতালি আছে না যে সারাক্ষণ তার বাড়িটাকে মাতিয়ে রাখবে। ছোট্ট ছোট্ট পায়ে দৌড়ে বেড়াবে পুরো সর্দার বাড়িতে। হুটহাট চৈতির মতো গাছের মগডালে উঠে নামতে না পেরে ভ্যা ভ্যা করে কান্না করবে, ভাবলেই তো হাসি পায়। বিছানার এক কোণে বসে আছে চৈতি, তার সামনেই রূপা সিফা বসে আছে। আজ হঠাৎ রিফা এর কথা খুব মনে পড়ছে চৈতির। ছেলেটা কতগুলো মেয়ের জীবন নষ্ট করেছে, তার শাস্তি সেও এই দুনিয়ায় পেয়েছে। মাসখানেক আগে ট্রেনের ধাক্কায় আহত হয়ে 2 পা হারিয়ে ফেলেছে। ট্রেন একেবারে পিষে দিয়ে গেছে তাকে। দীর্ঘশ্বাস ফেলল চৈতি। ছেলেটা নিকৃষ্ট, আল্লাহ হয়তো তাকে পরকালেও মাফ করবেন না। কত শত নির্দোষ মেয়ের জীবন কেড়ে নিয়েছে। এখন হয়তো খুব ভালো করেই বুঝতে পারে তাদের কষ্টটা। কিরে চৈতি, কি এত ভাবছিস? তোর শাশুড়ি তোকে তৈরি হয়ে নিতে বলেছেন। রূপার কথা শুনে ভাবনার ঘোর কাটে চৈতির। অতীতের কোনো কিছুই এখন আর মনে রাখার প্রয়োজন নেই, কারণ তার অতীতের চেয়েও বাস্তবতা একটু বেশি সুন্দর। শাড়ি সামলাতে না পারা মেয়েটাও এখন বেশ সুন্দর করে গুছিয়ে শাড়ি পরে এবং সামলাতেও জানে। সাংসারিক কাজ না জানা মেয়েটাও এখন বেশ সুন্দর করে মজার মজার খাবার রান্না করতে জানে, গুছিয়ে চলতে জানে। সময় এবং মিসেস ইয়াসমিন চৈতিকে আগের চেয়েও দায়িত্বশীল হিসেবে গড়ে তুলেছে। গোসলের পর চুল না মোছার অভ্যাসটা যায়নি এখনো। চৈতি চায়ও না সেই অভ্যাস চলে যাক। এই কাজের দায়িত্ব পালন করবে শুধুমাত্র একজন, আর সেই মহান ব্যক্তি হলো প্রহন। টুকটুকে লাল রঙের শাড়ি পরায় নিজেকে কেমন নতুন বউ বউ লাগছে চৈতির কাছে। গোধূলি বেলায় আকাশ যেমন সিঁদুর রাঙা টুকটুকে লাল রঙে সাজে, কি অপরূপ সুন্দর লাগে তখন। ঠিক তেমনই নজর কাড়া সুন্দর লাগছে চৈতিকে। সৌন্দর্য উপভোগ করার মানুষটা যে আজ বাড়ি ফিরে আসছে, তার জন্যই তো এত সাজানো নিজেকে। নিজের মনেই নিজের প্রশ্ন ছুড়ে মারল চৈতি। উত্তর পেয়ে যাবার আগেই চোখ সরিয়ে নিল আয়না থেকে। এক আকাশ সমান ভালো লাগা কাজ করছে মনের ভেতর, সাথে একটু ধকধক করে কাঁপছে হৃদয়। 6 মাস পর প্রিয় মানুষটাকে কাছ থেকে দেখা হবে, হাতে হাত রাখা হবে, কাঁধে মাথা রেখে উপভোগ করা হবে চৈতালি পূর্ণিমা। ভাবতেই তো ভাল লাগে মনের গভীরে। ঘড়ির কাঁটায় চোখ রাখল চৈতি। 9টার কাছাকাছি। কখন আসবে কখন আসবে, চিত্ত জুড়ে শুধু একটাই স্লোগান চলছে, অপেক্ষা। মাঝে মাঝে যেন ভীষণ মধুর হয়ে যায়। ভালো লাগে, খুব ভালো লাগে প্রিয় মানুষগুলোর জন্য অপেক্ষা করতে। তবে সেই অপেক্ষাটা দীর্ঘস্থায়ী না হোক, ক্ষণস্থায়ী হোক। ভালোবাসাটা হোক দীর্ঘস্থায়ী, যেন মৃত্যুর পরও একসাথে থাকা যায়। কলিং বেল বাজছে। 1 বার 2 বার, এক নাগাড়ে কয়েকবার। চৈতির ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল, কারণ সে জানে প্রহন একসাথে এতবার কলিং বেল বাজায়। ছুটে যেতে চাইলেও গেল না। সবাই কিভাবে ভেবে বসে রইল বিছানায়। চৈতির ভাবনায় ঠিক হলো প্রহন আসলো। জড়িয়ে ধরল মাকে। ড্রয়িং রুমে বসে থাকা সবার সাথে কুশল বিনিময় করে বলল, চৈতি কোথায়? দেখছি না যে। শরীর ঠিক আছে তো? সবুর তো করো নন্দাই সাহেব, সবুরে তো মেওয়া ফলে। রুমে যাও, ফ্রেশ হয়ে নাও, তারপর চৈতিকে নিয়ে খাবার খেতে আসো। তুমি না আসা পর্যন্ত খাবে না বলে বসে আছে রুমে। মেয়েটা আগের মতোই বাচ্চা রয়ে গেছে, মনে মনে বলল প্রহন। রুমে গিয়ে চৈতিকে দেখল না। সামনে আসতে লজ্জা পাচ্ছে নিশ্চয়ই। লজ্জাবতী বউ আমার, লজ্জা তো পাবেই। ধীর পায়ে ব্যালকনির দিকে এগিয়ে যায় প্রহন। চোখ মুখ খিচে ফেলল চৈতি। প্রহনের পায়ের কড়া পারফিউমের গন্ধটাই জানিয়ে দিচ্ছে প্রহন তার দিকে এগিয়ে আসতেছে। বউ, তুমি কি আমার দিকে তাকাবে না? দেখবে না আমায়? অনুভূতিরা ঝড় তুলেছে হৃদয়ে। ধুকফুকানি বেড়ে গেল কেন হঠাৎ? বোধগম্য হলো না চৈতিন। ঘাড় ঘুরিয়ে প্রহনের দিকে তাকাতে যাবে এমন সময় দরজায় টোকা পড়ল। গলা উঁচু করে বলছে কেউ, ভেতরে আসতে পারি? বিরক্তি নিয়ে রুমের ভেতর চলে গেল প্রহন। দরজার সামনে দাঁড়িয়েছে রূপা, হাতে খাবারের ট্রে। খাবার নিয়ে আসলেন কেন ভাবি? আপনার আম্মু পাঠিয়ে দিয়েছেন, বলেছেন খাবারটা আপনারা রুমেই খেয়ে নিতে। এত ক্লান্তি নিয়ে আবার নিচে গিয়ে খেয়ে আসতে হবে না। আমরা তো নিচে গিয়ে খেয়ে নিতে পারতাম। আমার কথা নয়, কিন্তু এইসব কথা আপনার আম্মু বলেছেন আপনাকে বলে দিতে। মানে হলো এইগুলো আপনার মায়ের কথা, আর মায়ের কথা তো শুনতেই হবে। প্রহন মৃদু হেসে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। গভীর রাত। শহরের কোলাহল কমেছে অনেক বেশি। ঝিঝি পোকার ডাক স্পষ্ট। ডাহুক পাখির ডাকও ভেসে আসছে দূর থেকে। বাসাবাড়ির বেশিরভাগ মানুষই ঘুমে মগ্ন।
জেগে আছে একজোড়া কপত কপতি। একটা কথা বলি চৈতি, বলুন। তুমি আমার জীবনে আসার আগে বুঝতাম না প্রেম ভালোবাসা বলতেও কিছু একটা আছে দুনিয়ায়। বাবা মা যখন প্রথম তোমার সাথে আমার বিয়ে ঠিক করেছিলেন, আমি তো রেগে শেষ, কিছুতেই বিয়ে করব না, কিন্তু মা বাবা ইমোশনাল ব্ল্যাকমেইল করে তোমাকে বিয়ে করতে বাধ্য করে। আমি জানি সবটা। আমিও কি আপনাকে বিয়ে করতে রাজি ছিলাম না, জোর করেই বিয়ে দিয়েছিল। ভাগ্যিস দিয়েছিল, না হলে এত ভালোবাসা পেতাম কোথায়। ভালোবাসো আমাকে? না তো, আপনাকে কি ভালোবাসে? তুমি বাসো জানি তো আমি। উইল ইউ বি মাই বাবুর আম্মু? বুকের ভেতর মোচড় দিয়ে উঠল চৈতির। অদ্ভুত এক অনুভূতির সাথে পরিচিত হলো সে। লজ্জায় নুয়ে পড়ল সিক্ত প্রেমিকের চওড়া বক্ষে। লজ্জাবতীর লজ্জা দেখে প্রহন হাসল, খুব খুব হাসল, এবং নিজে থেকেই বুঝে নিল নীরবতা সম্মতির লক্ষণ। ভালোবাসাটা কিছু সময়ের জন্য না হোক, ভালোবাসাটা হোক অন্তহীন, অনন্তকালের জন্য হৃদয়ে টিকে থাক ভালোবাসা নামক অনুভূতি। পূর্ণতা পাক সকল ভালোবাসা। চৈতি আর প্রহন তাদের নিজেদের মতো ভালো থাকুক অনেক অনেক দিন।